আজকের গল্প শুরু করার আগে একটি কথা না বললেই নয়। গতকাল আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস খুনে আমরা দোষীদের অবিলম্বে মারাত্মকভাবে শাস্তি চাই। আমরা চাই আমাদের বন্ধুস্থানীয় মৌমিতা যেন জাস্টিস পায়। তোমাদের একটা আওয়াজ কোনো মায়ের, কোনো বাবার, কোনো দিদি বা বোনের কান্নার কষ্ট একটু হলেও কমাতে পারে। মা, এই ডাকটা জন্ম জন্মান্তরের সমস্ত সীমারেখা অতিক্রম করে নিয়ে আসে সম্পর্কের দাবি। সৃষ্টি, স্থিতি, প্রলয় যাই হয়ে যাক না কেন, সন্তান মায়ের কোলে ঠিকই ফিরে আসবে। আর মা তার জন্যই পথে বসে অপেক্ষা করে, কখনো জেনে কখনো বা না জেনে। যশোদার কোলে নন্দরানীর সাধের যদুরাজ ফিরে আসবে, আর তাকে ফিরিয়ে আনার জন্যই কি ডাক পড়ল তার? আজকের গল্প লেখা তিনিতা অর্থাৎ তানিয়া দাস এবং ব্রততী শ্যামলের যৌথ কলমে লেখা যদুরাজের পুনরুদ্ধার। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে নীল, অধ্যায়, অভিক, প্রীতম, প্রদীপ্তা, বর্ষা, অভিযান, দেবাঞ্জন, দীপ্তিমান ও রিতম। শুরু হচ্ছে আজকের কাহিনী, যদুরাজের পুনরুদ্ধার। শুনতে থাকুন। শরতের শুরু, ভাদ্র মাস পড়েছে। কথাতেই আছে ভাদ্র মাসে 15 দিন রোদ আর 15 দিন জল। জলের ভাগই চলছে এখন। ভাসা ভাসা মেঘ উড়ে এসে আড়াল করছে সূর্যকে। কিছুক্ষণ মাত্র ঝমঝমি এক পশলা বৃষ্টি হয়ে যেতেই আবারও সূর্যের জ্বলন্ত রূপ চোখে পড়ছে। এমন দিনটা আপনা থেকেই মন বিষণ্ণ হয়ে থাকে। রবিবার হতে কাজকর্মও কিছু নেই। গুছিয়ে বাজার করে এনে গিন্নিকে সন্তুষ্ট করা গেছে। বাড়তি কয়েক পেয়ালা চাও রান্নাঘর থেকে তার কল্যাণে পেয়েছি। খানিকক্ষণ এটা ওটা বইয়ের পাতা উল্টালাম, কিন্তু না, গরম চা বা ঠান্ডা বইয়ের পাতা কিছুই এই বর্ষার দিনে মনটাকে ফুরফুরে করতে পারল না। তখন নেহাতি উঠে আলনা থেকে পাঞ্জাবিটা টেনে গলিয়ে নিলাম। ঘর থেকে বেরোতেই গিন্নির সঙ্গে দেখা। হাতায় করে কি যেন একরকম তরকারি তুলে এনেছে সে। আমায় দেখে বলল, ও মা, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু বেরোবো। তা যাও, রান্না হতেও তো ঢের দেরি। এখন এইটা একটু চেখে দেখো না গো, নুন ঝাল সব ঠিক আছে কিনা। ওবেলা আবার মেয়ে জামাই আসবে, তাই বানিয়ে রাখছি এখন। আরে নুন ঝাল ঠিক নেই মানে? দেখো, তুমি যা রান্না করো সেই রান্নাটাই মশলাপাতির সঠিক মিশেল, বুঝলে? খুব ভালো হয়েছে। এখন আমি তবে যাই, ভয় নেই, তোমার জামাই খেয়ে নাম করবে। যাও তো, তোমার শুধু বাড়িয়ে বলা, বেশি দেরি করো না আবার ফিরতে। কথা শেষ করে রান্নাঘরের দিকে চলে গেল। আমি মুখে মোচার চিংড়ির স্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। ট্রাম ধরে মটলেন পৌঁছে একটু চিন্তা হলো। বেলা বেড়ে গেছে, এখন তো আর জলখাবার কিনে নিয়ে যাওয়া চলে না। তবে কি খালি পাসিং শো নেব? এমন সময় মনে হলো অনেকদিন মিষ্টি নিয়ে যাওয়া হয়নি। পাশের মিষ্টির দোকান থেকে এক ভার রাবড়ি কিনে নিলাম। তারপর বেশ পা চালিয়েই তারানাথের দরজায় গিয়ে দাঁড়ালাম। কড়া নাড়ব, হঠাৎ দাঁড়াও বিভূতি। ডাক শুনে পিছন ফিরে দেখি কিশোরী আসছে লাফাতে লাফাতে। আরে তুমি এই সময়? সময় আবার কি? তুমি যখন খুশি আসতে পারো, আর আমি এলেই প্রশ্ন? তা নয়, মানে যাই হোক, এসেছো ভালো হয়েছে। কিশোরী এবার দরজায় ধাক্কা দিতে দিতে বলল, তোমার বাড়ি গিয়েছিলাম, বৌঠান বললেন তুমি বেরিয়েছো। দরকারি কোথাও যাওয়ার আছে কিনা জিজ্ঞেস করতে তিনি বললেন তিনি জানেন না। বেশ বুঝে নিলাম দরকার কিছু নয়, তুমি এসেছো মন ভালো করতে। অবশ্য আমিও তাই করতাম, তাই তোমার কাছে যাওয়া, তোমার সাথে একটু আড্ডা দিতাম। আসলে কি জানো, আমরা কেজো লোক, কাজের পাহাড় মাথায় থাকলে মনে হয় কখন হাঁফ ছেড়ে বাঁচবো, কখন শেষ হবে এইসব কাজ। আর যখন কোনো কাজ নেই তখন আবার অন্য বিরক্ত, ভূতের মতন বসে বসে হাতে পায়ে ঝিঝি ধরে যায়। দেখো কিশোরী, মানুষ যাত্রা শুধু ছুটেই চলে, আসলে যে কি চায় সেটা সে নিজেই জানে না।
কিন্তু আমরা তো জানতে চাই মানুষটার হলো কি। এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, চারি কি বাড়িতে নেই নাকি? হতেও পারে চারি হয়তো শ্বশুর বাড়ি চলে গেছে। আগের বার এসে দেখেছিলাম সে ছিল এখানে, কিন্তু তাও দরজাটা তো খোলা উচিত কারণ না কারণ। তারানাথ জ্যোতিষীর দরজায় এসে আমাদের এমন তো কখনো হয়নি আগে। আমি বললাম, চলো কিশোরী, ঠাকুরমশাই হয়তো বাড়িতে নেই বুঝলে, বা তিনি হয়তো বিশ্রাম নিচ্ছেন, তাই দরজা খুলছেন না। এতটা দূর এসে চলে যাব, অন্তত একটা খোঁজ খবর তো নিতে হবে। এই দাঁড়াও ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই শুনছেন? আরে দরজা খুলুন, আমরা এসেছি। কিশোরী কি পাগলামো হচ্ছে? চুপ করো চুপ করো। বুড়ো ছেলেটাকে শান্ত করে সেখান থেকে চলে যাওয়ার মতলব ছিল আমার, কিন্তু এরই মধ্যে সশব্দে দরজাটা খুলে গেল। খোলা দরজা দিয়ে বাইরের আলো পড়ল মানুষটার মুখে। এখন আকাশে মেঘ নেই, সোনার মতো রোদ মেখে চারপাশ উজ্জ্বল। তাতেই দেখলাম, এ কি, এ কোন তারানাথ? ঠাকুরমশাই কি হয়েছে আপনার? অসুখ বিসুখ করেছে নাকি? কথাটা যেন কানেই গেল না মানুষটার। উল্টে আমাদের দিকে এক ঝলক দেখে বললেন, ও তোমরা এখনো সে এলো না? তবে কবে আসবে? আর কত বাকি? আমি তো আর পারছি না। মানে আমরা এসেছি, আপনি খুশি হননি? অন্য কারোর আসার কথা ছিল নাকি? ঠিক আছে, আপনাকে দুঃখ দিয়ে আমরা থাকতে চাই না। চলো হে বিভূতি, যাওয়া যাক। হ্যাঁ যাবো, তবে দাঁড়াও ঠাকুরমশাই, এটা রাখুন, আপনার জন্যই কিনেছি। বলে রাবড়ির ভাঁড়টা তার হাতে তুলে দিলাম। হাতের স্পর্শে তার যেন চৈতন্য ফিরল। এতক্ষণ যেন তারানাথ তান্ত্রিক সূচক কথা বললেন। এই রে, ছি 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 ছি, কি ব্যবহার করছি তোমাদের সঙ্গে দেখো দেখি। এসো এসো, ভেতরে এসো। চলে যাব কি কথা, ভিতরে এসো তোমরা। দেখো আমার এখন মাথার ঠিক নেই, তোমরা আমার কথায় কিছু মনে করো না কেমন? ভিতরে এসো এসো। এমন গভীর গলায় কথা বললেন তিনি যে আমরা অজান্তেই তা শুনে কাজ করতে বাধ্য হলাম। দুটিতেই বসবার ঘরের ভেতরে ঢুকে বসলাম। তারানাথও বসলেন তার তক্তাপোষে। চারই শ্বশুর বাড়ি গেছে, তোমাদের বৌঠানও 4 দিন হলো তীর্থ করতে গেছেন। ওই তার সব আত্মীয়া মহিলাদের সঙ্গে বৃন্দাবন, মথুরা এইসব ঘুরে দেখবেন আর কি। বলছি, চা যদি খেতে চাও আমি ওই মোড়ের দোকান থেকে কিনে আনতে পাঠাই নাকি? আরে না না, সকাল থেকে অনেক চা খেয়েছি, কিচ্ছু চাই না। আগে বলুন তো আপনার ব্যাপারটা কি? এমন চেহারা হলো কি করে? কিশোরীও দেখি বড় বড় চোখে তাকিয়ে তারানাথকে নিরীক্ষণ করতে করতে বলল, বহুদিন ঘুমাননি মনে হচ্ছে। খাওয়া দাওয়া হচ্ছে না বোধহয় সেভাবে। কোনো নতুন সাধনা করছেন নাকি খালি বাড়িতে বসে? এত ক্লান্ত দেখাচ্ছে আপনাকে যে কি বলবো। কথাটা মিথ্যে না। সদা হাস্যময় তারানাথ চক্রবর্তীর সর্বাঙ্গে অনিয়মের ছাপ, চোখের নিচে কালি পড়েছে তার। তারানাথ বললেন, দেখো, এককালে যখন গ্রাম থেকে গ্রামান্তরে পায়ে হেঁটে ঘুরেছি, তখনও কোনোদিনও খাওয়া, কোনোদিনও না খাওয়া, কখনো ঘুমিয়ে কখনো বা জেগেও দিন কেটেছে আমার। সে বয়সটাও ছিল তেমন। তাছাড়াও বুকে অনেক আশা ছিল। ওই সময় অনেক দরজা খোলা থাকে জানো তো, সম্ভাবনার সময় ওটা। অনেক কিছুই হওয়া চায়, আমিও হয়তো হতে পারতাম, কিন্তু কপাল দোষে আর হওয়া হলো না কিছু। শক্তিও যা ছিল তার অধিকাংশই নষ্ট হয়েছে। হ্যাঁ, টাকা এসেছে জলের মতো, আবার চলেও গেছে বন্যার বেগে। এ কথা আমরা জানি। রানী সুরা আর রেসের মাঠে দৌড়ানো ঘোড়ার জন্য রাজা মহারাজারা পর্যন্ত তলিয়ে গেছে কত। সেখানে তারানাথ চক্রবর্তীর মতো একজন বাড়ি পালানো ব্রাহ্মণ সন্ন্যাসী হাত দেখিয়ে জ্যোতিষী মানুষের অবনতি হওয়া নতুন কিছু নয়। কিন্তু সেসব কথা আজ কেন? এসব তো অনেক আগের কথা। তারানাথ চক্রবর্তী বহুবার ঘাটে ঠেকেছে,
কিন্তু আবারও তারপর নিজেই নদীর স্রোতে সাঁতরিয়ে মহাসমুদ্রে গিয়ে মিশেছে। তাহলে আজ এত অবসাদ কিসের? মন পড়েই যেন তারানাথ বললেন, অবসাদ নয় গো, অবসাদ নয়, অস্থিরতা। একটা একটা অন্ধ অস্থিরতা ভাব আমায় না এক মুহূর্ত তিষ্ঠতে দিচ্ছে না। কি হচ্ছে জানো তো, চোখ বুঝলেই আমি শুনতে পাচ্ছি, চোখ খুললেই আমি দেখতে পাচ্ছি। খাওয়া, স্নান, ঘুম, জপ, ধ্যান, কিছুতেই শান্তি নেই। সব সময় শুধু না চাইতেই পা দুটো পথে বেরিয়ে যেতে চাইছে। কিন্তু বলো, আমার কি আর সেই বয়স আছে? এখন যেদিকে দু চোখ যায় বেরিয়ে যাব, সেটা কি সম্ভব? ঘরে গৃহিণী রয়েছে, তার প্রতিও তো কর্তব্য আছে আমার নাকি? আমি না থাকলে খাওয়া পড়া চলবে কেমন করে তার? এক সময় যাই করে থাকি, চারির জন্ম হওয়ার পর আমি তো বলতে গেলে একরকম গৃহী হয়ে গেছি। নিজের হাতে বাজার করতাম, সারাদিন মক্কেল সামলাতাম এই ঘরে বসে, আর সে বাড়ির ভিতরে ঘরকন্যা করত। চারি মানুষ হয়েছে এইভাবেই। যৌবন গিয়ে প্রৌঢ়ত্ব, তারপরে পেরিয়ে বার্ধক্যে পড়েছি। অনেকটাই তো জীবন ক্ষয় হয়ে গেছে আমার। তবে এখন আবার নতুন করে এ কি উপদ্রব বলো দেখি? মধুসুন্দরী দেবী পর্যন্ত সাড়া দিচ্ছেন না। জিজ্ঞাসা করলেই খালি হাসেন আর বলেন, ধৈর্য ধরো, তুমি নিজেই জানতে পারবে। আর কত দেবী, আর কত ধৈর্য ধরবো আমি? আমি যে আর পারি না। তুমি পারো বলেই তোমার এমন হচ্ছে। যে যে ভার সইতে পারে তার ভাগ্যে তেমনই বোঝা এসে পড়ে। অপাত্র কেউ তেমন জিনিসের মহিমা বোঝার যোগ্য নয়। এইসব বলে হেঁয়ালি করে দেবী অন্তর্হিতা হন। কিন্তু আমি যেখানে সেখানেই পড়ে থাকি। এরকম চলছে, তা প্রায় দিন 15 হলো। রাতটার কথা মনে আছে। শ্রাবণ সংক্রান্তি, সেই দিন অমাবস্যা তিথি ছিল। তোমরা তো জানো, অমাবস্যার রাতে প্রথমে মা কালীর পুজো করি আমি। তারপর সারা রাত জেগে তন্ত্রের নানান উপাচারে মধুসুন্দরী দেবীর সাধনায় বসি। সেই দিনও তাই করেছি। জপ সেরে সমস্ত নিয়ম পালনের পর দেবীর হোমানলে আহুতি দিলাম। তার নাম স্মরণ করে প্রণাম করছি, এমন সময় আমার কর্ণকুহরে ধ্বনিত হলো সেই দৈব কণ্ঠ। মিষ্টি কণ্ঠে মধুসুন্দরী দেবী বলছেন, সামনেই তোমার বড় কাজ আসছে, তুমি প্রস্তুত থেকো। কোন কাজের কথা বলছেন দেবী? গলায় মৃদু হাসির আভাস দিয়ে দেবী বললেন, সে বড় দরকারি কাজ। তোমার কাছে সে আসবে, তোমাকে সেই নিয়ে যাবে সঠিক স্থানে। বহু যুগ অপেক্ষা করছে কেউ। তুমি যাবে সেই শেষের পর শুরুর সূচনা করতে। ছলনা করছেন দেবী? আপনি ছলনা করছেন? আমাকে স্পষ্ট বলুন, কোথায় যেতে হবে বলুন। কিন্তু কাকেই বা জিজ্ঞাসা করা? মধুসুন্দরী দেবী না বলে ততক্ষণে তো চলে গেছেন। সেই থেকে শুরু হলো এই দুর্ভোগ, জানো? এমন করে কি মানুষ বাঁচতে পারে বলো তোমরা? কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ঠাকুরমশাই, কি দেখেছেন আপনি আর শুনছেনই বাকি? কান্না, কান্না শুনতে পাচ্ছি, কান্না। সে কি, কার কান্না? হ্যাঁ, দুই রকমের কান্না শুনছি। কখনো এক শিশু হৃদয় নিংড়ে নেওয়ার সুরে কাঁদছে, আর কখনো এক মহিলা এমন করুণ স্বরে কেঁদে উঠছেন যে আমি কি বলবো। আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁদে উঠছে সেই কান্নায়। আর আর দেখতে পাচ্ছি একজন লোক
এই তোমাদেরই মতো বয়স হবে, তার ঠোঁট নড়ছে, সে কিছু বলছে, সে খুবই ব্যস্ত। তার পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি, বুঝতেই পারছি সে আসছে, আমার কাছেই আসছে। খুব দরকার তার আমার কাছে, খুব। তারও ভীষণ তাড়া, কিন্তু এখনো অবধি এসে পৌঁছায়নি। এদিকে আমি ছটফট করছি খাঁচার পাখির মতো। দেবী বলেছেন আমায় যেতে হবে। এক আধবার মনে হয় বেরিয়েই পড়ি, জানো, ঘর ছেড়ে যেদিকে দু চোখ যায় চলে যাই। গৃহিণী এখন নেই বাড়িতে, আরো সুবিধে, কিন্তু না, কেন জানি আটকা পড়ে আছি। এইভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। আমি আমি পাগল হয়ে যাচ্ছি, তার উপরে পাগলিও আছে। আমাকে এমন করে ছটফট করতে দেখে তো তার আর ফুর্তিতেই ধরে না। যখন তখন বন্ধ ঘরে উদয় হচ্ছে সে, কোথাও কিছু নেই। আমার কান তছনছ করে দিয়ে পাগলের মতো হেসে হাততালি দিয়ে আমাকে ভেঙাচ্ছে। হ্যাঁ, কেমন মজা, কেমন লাগছে বল? যাবো যাবো করছি, কিন্তু যেতে পারছি না। হায় রে, যেন খাঁচার মধ্যে ময়না আটিয়ে। তোকে দেখে না আমার ভারী আমোদ ধরছে, জানিস? তা তো হবে, তা তো হবে। তোমাকে না আমি মা বলেছিলাম? ছেলের এমন কষ্ট দেখে কোন মায়ের আনন্দ হয় শুনি? সত্যি সত্যি তুমি পাগলি। চুপ কর হতভাগা, যা মুখে আসে তাই বলবি। পাগল তুই, পাগল। দেখ না, দেখ কেমন দেখতে হয়েছে তোকে। ঘুম নেই, খাওয়া নেই, ময়লা কাপড়, যেন হাজতের চুরির আসামি। হাতে হাত করা নেই, তবু ছুটি পাচ্ছিস না। কেমন কেমন? দেখো দেখো, আমি এমনি রেগে আছি, আর আর এই সবের জন্য আমার আমার গলাটাও খারাপ হয়ে গেছে। তুমি কি বুঝতে পারছো না? তুমি তুমি আর আমাকে রাগাবে না বলছি, একদম না। শোনো শোনো, এসেছো যখন আমার একটু উপকার করো না মা। হ্যাঁ, একটু এত কথা না বলে একটু উপকার করো না। তোমার তো অজানা কিছু নেই মা, বলো। হ্যাঁ, আমাকে একটু ঠাউরে দেবে ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ, যার যার আসার কথা সে তো এখনো এলো না। আমি বরং বেরিয়ে যাই। হ্যাঁ, পথে দেখা হবে তার সঙ্গে। আমি তো তোমার ছেলে নাকি? হ্যাঁ, এইটুকু করতে পারো না? কথাটা শুনে পাগলি একটু গম্ভীর হলো, মাথা নেড়ে বলল, তা পারি, কিন্তু নিয়ম তো তা নয়। যা করার তিনি এমনি করবেন, আমি কিছু বলতে পারবো না। বললেই অধর্ম হবে। আচ্ছা বেশ, শোন, সে যখন আসবে তখন তার সঙ্গে বেরিয়ে যাবি। চিন্তা ভাবনা কিছু করার নেই, যেখানে নিয়ে যাবে সেখানেই তোর যাওয়ার কথা। এইটুকু বলে দিলুম। হ্যাঁ, বাড়ি তো বললে। ও, পছন্দ হলো না কথাটা? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই মর, চিন্তা করতে করতে মর। ছেলে ভেবে ভালো কথা বলতে এলুম, শুনলো না। দূর হ, দূর হ। যত পাগল ছাগলদের নিয়ে কাজ হয়েছে আমার। কি বলবো, তোমাদের সেই পাগলিটা আমায় উল্টো পাল্টা যা খুশি বলে। আমাকেই পাগল বলে। যেমন এসেছিল তেমনই মিলিয়ে গেল আবার। আরে তার সাথে ঝামেলা করেই তো আমার গলার এই অবস্থা। এদিকে এদিকে আমি ভেবে ভেবে আর পারছি না। ও, আসবে জানি, কিন্তু কখন আসবে সেটাই তো জানি না। বয়স তো হচ্ছে, এখন কি এত উদ্বেগ সহ্য হয়? তোমরাই বলো না, সহ্য হয়? দেখুন, আপনার কথাই আলাদা। যেসব কথা আপনি বলছেন এসব কথার মানে বোঝা ঠিক আমাদের মতো সাহেবী কোম্পানির চাকুরিদের পক্ষে সম্ভব নয়। এইরকম অবস্থায় আর কিছু বলতে না পেরে আমি এটাই বললাম। কিশোরী ততক্ষণে ভাবে যে কাজে এসেছিলাম আজ আর হচ্ছে না সেটা, আর তার আভাস মোটামুটি পেয়েছি। এখন তবে করণীয় কি
চলে যাব? এই কথাই ভাবছি, এমন সময় হঠাৎ বাইরে একটি গলা শোনা গেল। বেশ মোটা গলায় এক ভদ্রলোক বলছেন, কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? কে কে এলো? দেখছি, দাঁড়ান। কিশোরী দৌড়ে গিয়ে সেই ভদ্রলোকের সাথে কথা আরম্ভ করতে শুনতে পেলাম। কাকে চান? আচ্ছা, এটাই কি তারানাথ চক্রবর্তীর বাড়ি? হ্যাঁ, নিশ্চয়ই। ওই যে দেখুন, সাইনবোর্ডে নাম দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি লক্ষ্যই করিনি। লক্ষ্য করবার মতো কথা নয়। সাইনবোর্ড তো বলতে জিনিসটা আসলে টিনের পাতলা একটা পাতি, জং ধরে তার অবস্থা বড়ই শোচনীয়। কে এসেছে বলো তো? হ্যাঁ, এত টান লাগছে কেন আমার? কে এসেছে? এই ততক্ষণে বাইরে থেকে ভিতরে এসে পৌঁছলো কিশোরীর সঙ্গে আগন্তুক। এক ঝলক দেখে যা বোঝা যায় তাতে ভদ্রলোকের বয়স 50 থেকে 60-এর মধ্যে। উজ্জ্বল গৌরবর্ণ, ধুতি পাঞ্জাবি দুটোই দামি, পায়ে বেশ শৌখিন পাম শু, যাতে বর্ষার কাদা কালিমা লেপন করেছে। তার হাতের ছাতাটা দেখে মনে হলো বিলিতি। ভদ্রলোকের চোখের সোনার ফ্রেমের চশমা, মাথার চুল পরিপাটিভাবে আঁচড়ানো, মুখে দাড়ি গোঁফ নেই। এবার তিনি তারানাথকেই লক্ষ্য করে বললেন, আচ্ছা, আপনার নাম কি তারানাথ চক্রবর্তী? তারানাথ যেন উত্তর দেবার আগে মুহূর্তকাল মনে হলো কোথাও চলে গেলেন। এদিকে জবাব আসতে দেরি হওয়ায় লোকটা আবার প্রশ্ন করে, বলছিলাম, আপনি কি স্বনামধন্য তান্ত্রিক জ্যোতিষী তারানাথ চক্রবর্তী? বলতে না বলতেই শিশুসুলভ উত্তেজনায় তারানাথ তার সামনে গিয়ে অস্থির গলায় বললেন, হ্যাঁ, আমি আমি আপনার জন্যই তো পথ ছেয়ে বসেছিলাম এতদিন। এলেনি যদি? এত দেরি করলেন কেন মশাই? হ্যাঁ, যাই হোক, চলুন এবার বেরিয়ে পড়ি, আমার যে আর তর সইছে না। এই বলে তিনি হাত বাড়িয়ে দেওয়ালে টাঙানো ঝোলাটা কাঁধে ফেলে দিলেন। এক বস্ত্রে তারানাথ পথে নামতে প্রস্তুত, কিন্তু লোকটি অতিশয় অবাক হয়েছেন। তার চোখে মুখে বিস্ময়, তবুও সে বিনীতভাবে বলল, দেখুন, আপনার যে ক্ষমতা আছে তা আমি শুনেছি। সত্যি বলতে আপনার খোঁজ পেয়েছি আমারই এক সম্বন্ধের কাছ থেকে। তার নাম রণদাচরণ ঘোষ। রামনগরে গিয়েছিলেন আপনি একবার, ব্রহ্মপিশাচের পাল্লায় পড়েছিল সে। তাকে আর তার পরিবারকে রক্ষা করেছিলেন। বর্তমানে আমার পরিবারে যে অলৌকিক অস্থির ভাব একেবারে দেখা দিয়েছে তার নিরাময় আপনি করতে পারেন, এই কথাই সে আমাকে বলল। এই তাই পরিমরি করে ছুটে এসেছি। আর কোথায় বা যাব? এ তো আর কোনো অসুখ নয় যে বৈদ্য চিকিৎসা করে সারাবে। মাথার ব্যারাম হয়, তার চিকিৎসাও হয়, সে আমি জানি। কিন্তু তীব্র সুস্থ সবল একটা মেয়ে বিয়ে করে স্বামীর ঘরে এসেছে সবে 2 দিন হলো। এরই মধ্যে রাতারাতি কি কেউ পাগল হয়ে যায় নাকি? আমি আর কিশোরী মৌনতা অবলম্বন করছি। বাক্যে থাকলে সময় অসময় অনেক কিছুই হওয়া যায়, ভালো হোক বা মন্দ। লেখা যদি থাকে তবে ঘটনা ঘটা রুখতে পারবে না কেউ। তা জানি, কিন্তু আপনার কাছে যে আমি এসেছি তা আপনি জানলেন কেমন করে? এই কথাটায় তারানাথ যেন নিজেতে ফিরে এলেন। আবার স্বভাব সুলভ গাম্ভীর্যে একটু হাসলেন, তারপর বললেন, ওই যে বললাম, আমার ভাগ্যে ছিল তাই আপনি এসেছেন। এর থেকে বেশি কিছু জানার দরকার নেই আপনার। কিন্তু এখন অযথা বিলম্ব করছেন কেন? চলুন না। আমার পরিচয় দেওয়া হয়নি এখনো, না? সেই পর্বটা অন্তত মিটিয়ে তারপর যাত্রা করব। আপনি অনেক কিছুই জানেন, কিন্তু আমার দিক থেকেও কিছু কথা আপনাকে বলা প্রয়োজন। আমার নাম অনন্ত নারায়ণ গোস্বামী। নমস্কার। আমি এসেছি নবদ্বীপ থেকে। এককালে ওই এলাকায় আমার ঠাকুর দাদার জমিদারি ছিল। বাবা ঢাকায় থাকতেন, আমি বড় হয়েছি সেইখানে। তার মধ্য বয়সে ওখানকার পাট চুকিয়ে দিয়ে এখানে চলে এসেছি। জমিদারি এখনো আছে, তবে দীর্ঘদিন প্রবাসে থাকার দরুন
এখন তো আমাদের শরিকেরাই দেখাশোনা করে। আসলে আমার মাতুল বংশে আমার মাতৃদেবী বই আর কোনো অংশীদার ছিল না, সে বংশ জমিদারের, তাই বাধ্য হয়ে বাবাকেই এদিককার দায়িত্ব কার্যত সৎ ভাইয়ের হাতে দিয়ে ওদিকটা সামলাতে যেতে হয়েছিল। আমি এখন ওই দিকের দায়িত্ব বিশ্বস্ত কাজের মানুষের হাতে দিয়ে এসেছি। ইচ্ছে আছে মাঝে সাঝে যাব, আমার পর আমার ছেলে যাবে, কিন্তু পাকাপাকি বসবাস পৈতৃক স্থানেই করব এখন থেকে। বড় অদ্ভুত দায়ে পড়ে আপনার দ্বারস্থ হয়েছে ঠাকুর মশাই। রণদাচরণ ভরসা দিয়েছে আপনি আমায় ফেরাবেন না, দয়া করে আমার সঙ্গে চলুন, নয়তো আমার ছেলেটার সংসার তো ভাঙবেই। তাছাড়াও একটা ভালো মেয়ের জীবনের সুখের পর্ব শুরু হওয়ার আগেই যেন সব শেষ হয়ে যাবে পাগলের পথ নামে। আরে আপনার সঙ্গে আমি তো যাব বলে পা বাড়িয়েই আছি, আপনি আমাকে নিয়ে চলুন না। লোকটি এইরকম কথাবার্তা শুনে গোড়া থেকে বিস্মিত হচ্ছেন, কিন্তু এই কথাটা শুনে যেন আরো একটু বেশি অবাক হলেন, কিন্তু তার প্রতিবাদ করলেন না, বললেন, বেশ বেশ, চলুন তবে। কি আশ্চর্য, তারানাথ চক্রবর্তী একসঙ্গে আমাদের দুজনকে উপেক্ষা করে রইল, ছোলা চলল ভোলার মতো পত্রপাঠ বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে, অথচ আমার হাতে তখনও রাবড়ির ভাঁড়, আর কিশোরীর মাথায় তো গিজগিজ করছে প্রশ্ন, কিন্তু উত্তরটা দেবে কে? এর মাঝেই আমি জিজ্ঞেস করে ফেললাম, আরে ঠাকুরমশাই, আপনি যাচ্ছেন কোথায়? হ্যাঁ যাবো তো। ও দেখেছো, তোমরাও তো আছো, আমি তো তোমাদের ভুলেই গিয়েছি। শুনছো, ডাক এসেছে, সেই ডাকে যাচ্ছি। হ্যাঁ, ডাক এসেছে। সে যান, কিন্তু এই জিনিসটা নিয়ে যান, আপনার নাম করে কিনেছি যে। তারানাথ ধারের দিকে একবার তাকালেন, তারপর যে কথাটা বললেন সামনে দাঁড়িয়ে ওর মুখে না শুনলে বিশ্বাস হতো না। ওটা ওটা তোমরা আজ দুজনে ভাগাভাগি করে খেয়ে নাও। আমাকে তো দিয়েছো, আমি তোমাদের দিলাম। এখন আমার রাবড়ি খাওয়াতে রুচি নেই আমার। বলেই তারানাথ বেরিয়ে গেলেন তার ক্যাম্বিসের ঝোলা নিয়ে। আমরা আর কি করি, খানিকক্ষণ নিজেরা নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে বেরিয়ে এলাম আমরাও। অবশ্যই চলে আসার আগে কিশোরীর বুদ্ধি হলো, এমন হাট দরজা রেখে তো যাওয়া যায় না, তাই খুঁজে পেতে একটা তালা লাগিয়ে দিয়ে আসা হলো দরজার করার বাইরে থেকে। চাবিটা দিয়ে আসা হলো গলির মুখের চায়ের দোকানটায়। ফিরে আসতে আসতে কিশোরী বলল, দূর দূর, সব মাটি করে দিল। বলা যায় না, হয়তো আজকের মাটিটাই সামনে কোনোদিন যখন আমরা আবার আসবো এখানে, তখন তারানাথের মুখে গলা গল্পের শোনাও হয়ে যেতে পারে। দূর, আরে শোনো না কিশোরী, দেখো রাবড়ি তো আছে, তোমার বৌঠান আবার মোচা চিংড়ি রেঁধেছেন, ওবেলা মেয়ে জামাই আসবে, তুমি এসো না, সন্ধ্যাটা বেশ গল্প করে কাটানো যাবে। নয় তারানাথের মতো বলতে পারি না, তা বলি কি আমিও বলতে কিছু কম যাই নাকি? একটু গল্প গাছা হবে, বুঝলে, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, আসবো। হতাশ হয়ে বলে কিশোরী বাড়ির পথ ধরল। আমিও 11 নম্বরের জোরে নিজের গন্তব্যের দিকে অগ্রসর হলাম। ট্রামটা ধরতে হবে তো। বৃষ্টির পাট চুকে একটু শুকনো হয়েছে মাটিটা, দুটিতে সলা পরামর্শ আগেই করেছি। এবার একই সঙ্গে ট্রাম থেকে নেমে গলিতে ঢুকলাম। চায়ের দোকানে যেতেই কিশোরী জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই যে ও বাড়ির ঠাকুরমশাই এসেছিলেন, চাবি নিয়ে গেছেন? হ্যাঁ, আজই তো এলেন। ও তাই? বাহ, শুনলে বিভূতি, আমরা ঠিক দিনে এসেছি। আজ আমি কিছু কিনিনি, আর তুমি পাসিং শোটা নিয়ে নাও তো। ঘাড় নেড়ে আমি সম্মতি দিয়ে 2 প্যাকেট পাসিং শো কিনে নিলাম। কিশোরী শালপাতার মোড়কে গরম গরম ডালপুরি, তরকারি আর জিলিপি নিয়েছে। সন্ধ্যের এই সময়টা গোটা গুলি মম করে ডালপুরির মহিমায়। আমরা এসে সোজাসুজি দরজায় ঘা দিলাম। এসো এসো, খোলাই আছে, চলে এসো ভিতরে। অমায়িকভাবে ডাকলেন তারানাথ। ভেতরে ঢুকে দেখি সব এক, পলেস্তরা খসা পড়া দেওয়াল, বসলেই ক্যাচ ক্যাচ করে শব্দ হওয়া পুরনো কাঠের তক্তপোষ, দেওয়ালে ঝোলানো মা কালীর ছবি, তাকে সদ্য পরানো লাল টকটকে রক্ত জবা মালা। তারানাথ যে ত্রিশূলটার দিকে সসম্ভ্রমে দেখেন, মাঝে মাঝে সেটিও সংস্থানে বিরাজ করছে। তারানাথ তান্ত্রিকের কোনো বদল নেই। ঘরে আলো জ্বলছে, সেই আলোর চেয়ে অন্ধকার ছড়াচ্ছে বেশি গায়ে পড়া হলদে রঙের আলোটা। পাল্লা ভাঙা জানালা আর খোলা দরজা থেকে শারদিয়া হাওয়া এসে ঢুকছে ঘরে। তারানাথের সব পুরনো হলেও তার
পরিধান জিনিসটি যাকে বলে শতকরা নতুন, চকচক করছে ধুতিটা। সেই দিকে দেখছি দেখে তারানাথ বললেন, গোস্বামী বাড়ির ভেট বলতে পারো, এরকম তত্ত্ব দিয়েছে তারা। তারই মধ্যে থেকে একটা ভেঙে পড়ে এসেছি আজ। আর বলো না, অষ্টমী তিথির জন্যই অপেক্ষা করছিলাম, নয়তো কাজ তো সব হয়ে গিয়েছিল। কিন্তু কর্তব্য পালন বড় দায়, বুঝলে, সেটা করতে করতেই দেরি হলো। তাও গেল পরশু মিটে গেছে সেই কাজ। আমি কাল আসতে পারতাম, কিন্তু অনন্ত নারায়ণ আসতে দিলে না যে। তাছাড়া তার ছেলে বিভান আর তার স্ত্রী যশোদা আমায় যেন ছাড়তেই চায় না। অবশেষে মাকে কথা দিয়ে আসতে হলো। আবার আসবো বলে। দেখো, বয়স হয়েছে তো, কবে আছি কবে নেই। কথা যে রাখতে পারবো তেমনও তো কথা নেই। দেখছো না, গলাও ভেঙে যাচ্ছে। তবুও না বলে আসার যে উপায় ছিল না। বৌঠান বাড়িতে এসেছেন কি না, মানে জলখাবারের আয়োজন কে করবে তাই? বুঝেছি, বাবুর খুব রাগ হয়েছে। সেই দিন ওভাবে ফিরে যেতে হলো তাই। কিন্তু কি করা যাবে বলো তো, আমার যে খুব তাড়া ছিল। না, তোমাদের বৌঠান এর এখনো তীর্থগ্রহণ সারা হয়নি, তিনি এখনো আসেননি। যা করার এই আমাকেই করতে হবে। রক্ষা করুন, তার কোনো দরকার নেই, শাল পাতাতেই বেড়ে নেওয়া যাবে। তা তাই করলাম আমরা। মোড়কে আগাগোড়া অনেকগুলোই পাতা ছিল, তারই মধ্যে থেকে দেখে শুনে আমরা বেড়ে নিলাম গরম ডালপুরি আর শুকনো করে রাধা আলুর দম ও জিলিপি। অমৃত এর থেকে নিশ্চয়ই বেশি ভালো খেতে নয়। খাওয়ার শেষে আমি তারানাথকে পাসিংশ দিলাম। নিন, এবার শুরু করুন। অনেক ঘুরিয়েছেন, এবার বলুন তো। তারানাথ একটি সিগারেট বের করে তারপর বেশ আয়েশ করে তাতে বেশ বড় বড় কটা টান টেনে তারপর আমেজে ফিরে এসে চিরাচরিত পদ্ধতিতে গল্পের সোনা ফলাতে শুরু করলেন। তোমরা তো মোটামুটি শুনেছ, দেখেওছ এ বিষয়ে সেদিন এসে, তাই না? আর তারই মধ্যে যেটা তোমরা দেখোনি, যেটা শুনতে এসেছো আজ, সেটা কিন্তু কোনো গল্প নয়, একজনের লীলা। আগেও যদিও বা এই কথা উপলব্ধি করেছি, কিন্তু ওই দিন পর আবারও সেই একই উপলব্ধি হলো। এই যে দেখছো পৃথিবী, ক্ষিতি অপ তেজ মরুত আর বোম, এই পঞ্চভূত নিয়েই তো এখানে সব কারবার। মাটি থেকে মানুষ, আবার মানুষ থেকে মাটি, কোনো লেনাদেনায় চিরকালীন নয়। চোখ বুঝলেই অথই জল, সব অন্ধকার। কিন্তু এইসবের মধ্যেও এমন একটা সম্পর্ক আছে, জন্ম জন্মান্তরেও তার টান কমে না। সম্পর্কটার নাম হলো জননী আর সন্তানের সম্পর্ক, নারীর টান। তেমন করে কেঁদে ডাকলে পাথরেও ভগবান এসে সাড়া দেন। আবার তেমন করে যদি না রাখতে পারো, তবে ভগবান দরজায় এসেও ফিরে যান। তা তো বটেই ঠাকুরমশাই, এবার মূল ঘটনাটা যদি... বলছি এখানে সবটাই মূল। তোমরা বাবু সবসময় চটক দাও। আরে বাবা, সব জিনিসেরই তো একটা ভিত্তি আছে নাকি? গোড়া থেকে না বললেই কি ঠিক মতো বলা যায়? ও মশাই, আপনি তাই বলুন না এবার। তারানাথ আর বিরক্ত হলেন না। আমাদের কথায় কথা বললে কেবল কথাই পারবে, সেটা তিনি বুঝলেন, তাই মূল কথা বলতে লাগলেন এবার। হ্যাঁ, তো যাই হোক, তো সেখানে পৌঁছতে সন্ধ্যা গড়িয়ে গিয়েছিল। অনন্ত নারায়ণ খুব যত্ন করে আমায় তার বাড়ি নিয়ে গেলেন। বিরাট মাপের তেতলা বাড়ি। কাছাকাছি যেতেই কানে শঙ্খ ও ঘণ্টার ধ্বনি এলো, সঙ্গে সুগন্ধি ধূপের সুবাস। অনন্ত নারায়ণ বললেন,
মন্দিরে শীতল ভোগ দেওয়া হবে। এখন সন্ধ্যা আরতি চলছে বোধহয়। চলুন তবে একবার দর্শন করে আসি। এ বাড়িতে যে শ্বেত পাথরের মন্দিরে রাধা গোবিন্দ যুগল আছেন সে কথা পথে অনন্ত নারায়ণই আমাকে বলেছিলেন। তার সঙ্গে এসে দাঁড়ালাম মন্দিরের চৌকাঠে। বাড়ির মধ্যে একপাশে মন্দির, অসংখ্য প্রদীপে সাজানো চারিদিক। পুরোহিত আরতি করছেন আর বাড়ির অনেকে নানান বাদ্যযন্ত্র বাজিয়ে চলেছেন। নীল বসনে শ্রী রাধিকা আর পুতো বেশে নটবর শ্রীকৃষ্ণ। আহা, দেখলেই চোখ যেন জুড়িয়ে যায়। আমি তন্ময় হয়ে দেখছি প্রেমের প্রতিমূর্তি যুগল। এমন সময় আরতি সাঙ্গ হল। এইবার অনন্ত নারায়ণ সকলের মধ্যে থাকা তার স্ত্রীকে ডেকে বললেন, সৌদামণি, দেখো ঠাকুর মশাই এসেছে, উনি ক্লান্ত, তোমরা ওনার বিশ্রামের একটু ব্যবস্থা করে দাও। স্বামীর কথা শুনে তিনি তো ব্যস্ত হলেনই, সঙ্গে আরো যত বাড়ির মেয়েরা ছিল তাদেরকেও ব্যস্ত করে তুললেন। ওরে তোরা শিগগিরই চল, ঠাকুর মশাইকে পা ধোয়ার জল দে, ওনার কোনো অসুবিধা যেন না হয় একটু দেখ। আমি যাই ওনার ঘর গোছানো আছে কিনা দেখে নি। তারপর সবাই মিলে আমায় নিয়ে ভারী ব্যস্ত হয়ে পড়ল। পথশ্রম যা হয়েছে তা সবই তার বাড়ির মহিলাদের যত্নে আমি ভুলে গিয়েছিলাম। অর্থাৎ তার স্ত্রী বাল্য বিধবা এক বোন, তার নাম শশীবালা, আর কিছু পুরনো ঝিঝাগর সবাই মিলে আমার যত্ন করত। নতুন পিতলের ঘড়ায় জল ভরা ছিল, সেই জলে হাত মুখ ধুলাম। নতুন গামছায় জল মুছে পথের পোশাক বদলে তাদের দেওয়া নতুন বস্ত্র পরলাম। পরিচ্ছন্ন হয়ে বসবার ঘরে আসতে বড় রেকাবি ভরা খাবার দাবার এলো। লুচি, হালুয়া, এই সময়তেও পাকা আম, আনারস, রাজভোগ আর মাখা সন্দেশ, এইসব খেয়ে গেলাস ভরা জল নিয়ে অনন্ত নারায়ণ নিজে আমার দিকে দিলেন। তারপর বললাম, আরে আরে কি করছেন? অতিথিকে নিজের হাতেই সেবা করার নিয়ম। আমরা বৈষ্ণব তো, অতিথি আমাদের নারায়ণ। খাওয়া দাওয়া শেষে আমি বললাম, এবার আমায় আসল কথা সবিস্তারে বলুন তো। ঘরে তখন অনেকেই ছিল। চাকর বাকরেরা মুনিবের হুকুমে চলে গেল সেখান থেকে। অনন্ত নারায়ণ আরাম কেদারায় বসলেন না, সাধারণ একটা কেদারায় বসলেন। আমায় বসতে দিলেন মখমলের গালিচায় মোড়া ফরাসের উপর। তিনি সবাইকে বিদায় করে আমায় বললেন, তামাক আনতে বলি ঠাকুর মশাই। আমি সম্মতি দিতে তিনি হাঁক পারলেন। কথা খুঁজতে না খুঁজতেই তাম্বুরি তামাকের সাজা রূপোর গড়গড়া নিয়ে গোকুল এলো ঘরে। সেইটা হাতে পেয়ে আমি তাদের একটা টান দিলাম। সেদিন ছিল পূর্ণিমা। জমিদার বাড়ির আয়তন ইতিমধ্যে তোমাদের বলা এই ধরনের সব কাহিনীর মতো আতিথেয়তা, আভিজাত্যই সবই এক। তাই আর এবারে বেশি বর্ণনা দিলাম না। অনন্ত নারায়ণের শরিক তরফের সাথেও আমার আলাপ হল। তবে এ বাড়িতে অনেক মানুষ একসঙ্গে থাকলেও শান্তি বিঘ্নিত হয় না বিশেষ। নবদ্বীপ জায়গাটাই তো মধুময়। স্বয়ং ভগবান অবতার হয়ে এসেছিলেন ওই মাটিতে। বাড়িতে আসার আগে পথে নাম সংকীর্তনের শব্দ পেয়েছি। প্রাণ জুড়িয়ে গেছে গঙ্গার খোলা হাওয়া গায়ে লাগাতেই। বসবার ঘরের খোলা জানলা দিয়ে চাঁদের আলো অবাধে ঢুকছে। কৃত্রিম আলোয় মিশে গিয়ে ভারী মায়াবী রয়েছে তার প্রভাব। ঠাকুর মশাই, আপনাকে তো আগেই বললাম, আমাদের এখানকার সব ব্যাপার এখন শরিকেরাই দেখাশোনা করে। তবুও আমার আসল মানবতায় আমাদেরও প্রভাব কিছু কম নয়। সে যাই হোক,
মোটামুটি দিন আমাদের ভালোই কাটছিল। গেল মাসেই আমার একমাত্র ছেলে ভিভার নারায়ণের বিয়ে দিয়েছি। পাত্রী অতি সুলক্ষণা এবং লক্ষ্মীশ্রী। সে এখানকারই মেয়ে, পাশের গ্রামের এক অতি নিষ্ঠাবান ব্রাহ্মণদের মেয়ে। সে তাকে নিজের ঘরে লক্ষ্মী করে এনেছে কেবলমাত্র তার কুল ও মর্যাদার জন্যই। অর্থ খ্যাতি আমাদের এসব প্রচুর আছে। আমি একটু রক্ষণশীল মানুষ, আমার স্ত্রীও ঈশ্বর বিশ্বাসী। বিবান অন্তত বুঝদার এবং রুচিশীল একটা ছেলে। বয়স কম হলেও তার বিচক্ষণতার অভাব নেই। আশা ছিল সংসারটা শান্তির হবে। বাড়িতে রাধা মাধবের মন্দির রয়েছে। আমার ঠাকুরদার ভগবত নারায়ণ গোস্বামী প্রতিষ্ঠা করেন ওই মন্দির। শুনেছি ঠাকুরদা এ বাড়ির নির্মাণ করার পরই প্রথম বিয়ে করে। তবে সেই স্ত্রী বড়ই খঞ্চমা। তবে তার মৃত্যুর বিষয় একটা ভারী অদ্ভুত কাহিনী রটনা আছে। কিরকম? হ্যাঁ, এবার সেই কথাই বলি। আমার স্বর্গীয় প্রথম ঠাকুমা নিঃসন্তান ছিলেন। তবে সংসারে এই জন্য তাকে বঞ্চনা করেননি কেউ। তিনি ছিলেন ভক্তিমতী। সন্তান সুখ না পেয়ে ঈশ্বরেই শান্তি খুঁজে নিয়েছিলেন। ঠাকুরদা নিজেও ধার্মিক বৈষ্ণব। স্ত্রীর মন সর্বক্ষণ ভরাট রাখার জন্য তিনি এই বাড়িতে রাধা মাধবের মন্দির প্রতিষ্ঠা করেন। তবে সেই বিগ্রহের আরাধনা ঠাকুমা করতেন না বিশেষভাবে। কুল পুরোহিত ওই দিকটা সামলাতেন। আর ঠাকুমা সব সময় ব্যস্ত থাকতেন তার গোপালকে নিয়ে। ঠাকুমার প্রকৃতি অত্যন্ত মধুর ছিল। ঠাকুমা ভালোবাসতেন তাকে। হয়তো ভেবেছিলেন কোলে সন্তান পাবে না, নারীর মন বংশ রক্ষার খাতিরে ঠাকুর তাকে আবারও দ্বার পরিগ্রহ করতে হবে হয়তো। তখন একলাটে তিনি কি করবে? চোখের জল ফেলতে হবে তাকে। তাই ঠাকুরদাই এক অতি মূল্যবান দেব মূর্তি তৈরি করে এনে দেন ঠাকুমাকে, সোনার গোপাল। কিন্তু ঠাকুমার তাকে ঠাকুর নয় ছেলের মতো আগলে রাখতে, ভালোবাসতে, আবার মায়ের মতো শাসনও করতে। এরকম খেয়াল ভেবে সবাই ঠাকুমাকে তার মতো ছেড়ে দিয়েছিল। তখন এরই মধ্যে আমার ঠাকুরদা আবারও বিয়ে করে। সেই দ্বিতীয় স্ত্রীর সন্তান আমার বাবা শ্রীধর নারায়ণ গোস্বামী। আমার বাবা তখন ছেলে মানুষ। আমার প্রকৃত ঠাকুমা হঠাৎ মারা যান। ওইদিকে বংশের বড় গিন্নি সোনার বাল গোপাল নিয়ে দিন রাত্রি মেতে রয়েছে। মামারা ছোট ছেলেটা অনাথ হয়ে রয়েছে। ঠাকুরদার কাছারি জমিদারির হাজার রকম কাজে ব্যস্ততা। তাই সংসার সামলানোর জন্য খুব অল্প দিনের মধ্যেই আবারও ঘরে নতুন বউ আসে। ঠাকুরদার তৃতীয়া স্ত্রী, তারই সন্তানেরা এখন আমাদের অনুপস্থিতিতে এখানকার মাথা হয়ে বসেছে। লক্ষ্য করলাম কথাটা বলার সময় অনন্ত নারায়ণের চাপা দীর্ঘশ্বাস পড়ল। আমি জিজ্ঞাসা করলাম, তারপর যেমন চলার তেমনি চলছে দিন। এরই মধ্যে হঠাৎ করে রাতে ঘটল বিপর্যয়টা। কি বিপর্যয়? ডাকাত পড়লো এই বাড়িতে। সে সময়ের বিখ্যাত ডাকাত চামুণ্ডেশ্বরের দল হামলা করল। সর্দারও ছিল দলে সেই দিন, কিন্তু আমার ঠাকুরদা যেমন তেমন কেউ ছিল না। বৈষয়িক বুদ্ধি তার অতি তুখর ছিল। এমন যে কিছু একটা হতে পারে এই আশঙ্কা কম বেশি সব ধনী মানুষেরই থাকে। তিনি আগে থেকে প্রস্তুত ছিলেন। ফলে অসুবিধে হলো না। যাবতীয় ধন সম্পদ মুহূর্তে পাতাল ঘরে পাচার হয়ে গেল। মানুষজন সবাই গিয়ে ঢুকলো সেইখানে। যেতে পারল না কেবল আমার ঠাকুরদা। কারণ হাজারো ভয়, হাজারো অজুহাত দেখিয়েও আমার বড় ঠাকুরমাকে কিছুতেই তার শোবার ঘর ছাড়া করা যায়নি। সংসার অন্যের হাতে চলে গিয়েছে।
এমনকি বর্তমানে রাতের অন্ধকারে বাড়িতে ডাকাত পড়েছে, দুর্ধর্ষ একেবারে দুষ্কৃতির তল। এত কিছু হওয়া সত্ত্বেও ঠাকুরমা আটলো তার সোনার বাল গোপালকে নিয়ে। ঠাকুরদা গোপাল এনে দেওয়ার পর ঠাকুরমা নিজে তার নামকরণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ছেলেবেলার এক নাম। কি নাম? শেষে বলছি, এখন আগের কথাটা বলি। তখন গোপালের ঘুমোনোর সময়, তাকে দোলায় রেখে ঠাকুরমা দোল দিচ্ছেন। সোনা ঘুমালো, পাড়া জুড়লো, লক্ষ্মী সোনা ছেলে, আমার সোনা চাঁদের কণা ঘুমিয়ে পড়ে কোলে। বাবা, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ে এবার। নন্দরানী, তুমি এখনো এখানে কি করছো? ওদিকে বাড়িতে যে ডাকাত পড়েছে, তুমি দরজা খুলে এভাবে? না 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 না, চল 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 চল, শিগগিরই চলো আমার সঙ্গে। শুনতে পাচ্ছ না? তারা এদিকেই আসছে। এখান থেকে এখন পালিয়ে যেতে হবে আমাদের। সবাই চলে গেছে, আমি গিয়েও ফিরে এসেছি তোমাকে না দেখতে পেয়ে। এই চলো। ছাড়ো, এমন করে চেঁচিও না, ধীরে ধীরে কথা বলো। দেখছো না তোমার গোড়া চাঁদ ঘুমোচ্ছে? খুব দুষ্টু জানো, কিছুতেই ঘুমোতে চায় না। কত গল্প বললাম, মাতুল কংসের সাথে শিশু কৃষ্ণের যুদ্ধ, কাকাসুর, বকাসুর, পুতনা রাক্ষসীর কথা সব বললাম, তবুও ঘুমোয় না। দুষ্টু ছড়া বলে তবে এই চোখ বন্ধ করেছে। তুমি কথা বলে ওর ঘুমটা ভাঙিয়ে দিও না তো। সোনা ঘুমোলো, পাড়া জুড়লো, ভোর গেলো দেশে, সোনামণি সোনা। কি পাগলামি করছো তুমি? হ্যাঁ নন্দরানী, তুমি কি বুঝতে পারছো না চামুণ্ডেশ্বর ডাকাত হামলা করেছে আমাদের বাড়িতে? দোহাই দোহাই, আমার সঙ্গে চলো তুমি। এই তোমার তোমার গোপালকেও নিয়ে চলো, চলো, শুধু এখান থেকে চলো এখন। একসঙ্গে অনেক মানুষ ঢুকে পড়লো ঘরে। তাদের হাতে বল্লম, তীর, মশাল, আরো কত কি। প্রদীপের আলোয় তারা প্রথমে একবার ঠাকুরদার মুখ দেখল, তারপর সোজা ফিরল ঠাকুমার দিকে। কর্কশ গলায় এক ডাকাত বলল, মেয়ে মানুষের গায়ে আমরা হাত দিই না, তারা মায়ের জাত, আমরা মায়ের পুজো করি। ভালোয় ভালোয় সব গয়না আমাদের খুলে দে, নয়তো এখনই তোর স্বামীর গলা নামায় দেব। ডাকাতদের হাতে শানিত অস্ত্র। ঠাকুরদা নিরস্ত্র ছিলেন, কিন্তু তবুও তিনি বীর পুরুষ। ডাকাতের চেহারা ডাকাতের মতো, বিরাট মাপের কালো কালো চেহারা সব, মাথায় ঝাঁকড়া চুল, কপালে রক্ত তিলক, একজনের গলায় আবার জবা ফুলের মালা। পরে জানা গিয়েছিল সময়টা ছিল কৃষ্ণপক্ষ। রাতে মায়ের পুজো দিয়ে প্রসাদী মালা গলায় পড়ে চামুন্ডাদের দলবল নিয়ে একেবারে ডাকাতি করতে বেরিয়েছিল। তার হাতে মায়ের বলির খাড়া। তারা সবাই মদ্যপ। উগ্রগন্ধে ঠাকুর তার শান্ত মস্তিষ্ক একেবারে ক্রোধান্বিত হচ্ছে। খাড়ার শানিতে ফলা বা ডাকাতদের রক্তচক্ষু কিছুরই তিনি তোয়াক্কা করলেন না। কঠিন গলায় বললেন, মেয়েরা মায়ের জাতে এই নীতিবোধটা তো আছে, অথচ তার স্বামীকে মেরে ফেলার ভয় দেখিয়ে মায়ের থেকে ধন সম্পদ কেড়ে নেওয়ার মতো কুরুচিটা তো স্বভাব থেকে এখনো যায়নি। তোমরা কি মানুষ? একটাও কথা নয়, জমিদারি বক্তৃতা আমরা শুনতে আসিনি। দে, তুই আগে দে। ছাড়ো ছাড়ো, কি অসভ্যতামি হচ্ছে এটা?
ঠাকুরদা বাধা দিতে চাইলেন, কিন্তু পারলেন না। গলার সোনার হার আর আঙুলের হিরে বসানো সোনার আংটি, সোনায় নিজের নাম খোদাই করা, বাহুতে তাগা পর্যন্ত সবই কেড়ে নিল টাকার দল। হাতাহাতি করতে গিয়ে আহত হলেন ঠাকুরদা। একজনের ধনুকের একটা কোনা অল্প ছুঁয়েও গিয়েছিল ঠাকুরদার কপাল। রক্ত পড়ছে সেখান থেকে। এইবার যেন ঠাকুমা একটা কিছু বুঝেছিলেন। স্বামীর রক্ত জড়া দেখে বললেন, তোমরা ওকে মেরো না, মেরো না, আমি সব দিচ্ছি, আমি সব দিচ্ছি। তিনি তার যাবতীয় অলংকার খুলে দিলেন। ডাকাতেরা সবকিছু গুছিয়ে নিল। ঠিক সেই সময়, এবার তোমরা যাও, আমার ছেলে ঘুমোচ্ছে, আমার ছেলে ঘুমোচ্ছে, অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি, ও জেগে যাচ্ছে তোমাদের জন্য। চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। দোলনা আড়াল করে ঠাকুমা বসেছিলেন। ছেলের কথা বলে সেদিকে তাকাতে চামুণ্ডেশ্বরও তাকালো সেদিকে। একটা প্রদীপের আলো সোজাসুজি গিয়ে পড়ছে সেই দোলনার উপর। দোলনায় শুয়ে থাকা বাল গোপালের সর্বাঙ্গ ঝলমল করছে। না, এই চল। ঠাকুমাকে পাশ কাটিয়ে হাত বাড়িয়ে ছো মেরে নিয়ে নিলেন সেই সোনার গোপাল মূর্তিগুলো। আগা গোড়া সোনার মূর্তি হলেও সেটাই শেষ নয়। তার গয়না গাড়িতে চুনি, পান্না, মুক্ত, প্রবাল, এমনকি হিরে পর্যন্ত রয়েছে। ডাকাতের দল উল্লসিত হয়ে উঠল। জয় মা, জয় মা, তোমায় কাল চোরা পাঁঠা বলি দেব। চল, তোরা সব চল এখান থেকে। সর্দার হুকুম দিয়ে ঘর ছেড়ে বেরোতে গেল। ততক্ষণে ঠাকুমা পাগলের মতন এলোমেলো পা ফেলে তাদের পিছু নেওয়া শুরু করে দিয়েছে। কোল থেকে সন্তান কেড়ে নিলে মা যেমন করে, তেমন করে ঠাকুমা বিলাপ করছে। ওগো, ওগো, শোনো, শোনো, তোমরা কি করছো? আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছ কেন? ও যে আমার ছেলে, ও যারা আমার কেউ নেই, ওকে নিয়ে যেও না। শোনো, শোনো, ওকে নিয়ে যেও না। আমি তো সব দিলাম তোমাদের, তোমরা ওকে ফেরত দাও, ফেরত দাও আমার কাছে, ওকে দিয়ে যাও আমার কাছে, ফেরত দাও। ঠাকুরদা আর দাঁড়াতে না পেরে ছুটে এসে ঠাকুমাকে আটকালেন সদর দরজার কাছে। নটবর, রাখাল, রতন, বিশ্বনাথ, আর লুকিয়ে থাকিস না, যে যেখানে আছিস উঠে আয়। ডাকাতের দলকে ধাওয়া করতেই হবে, লেঠেলদের ডাক শিগগিরি। মুহূর্তে গোটা বাড়ি উথাল হয়ে উঠল। ডাকাতেরা তখন মাঝপথ অব্দি চলে এসেছে, কিন্তু ঠাকুরদার ইচ্ছে থাকলেও তাদের ধরতে যেতে পারেনি। ঠাকুমা অশান্ততর হয়ে উঠেছেন তখন। ঠাকুরদা তাকে সামলাচ্ছেন। আর ছোট ঠাকুমা এসেছিলেন দিদির মতো মানুষটাকে বোলাতে, কিন্তু কিছুই করতে পারলেন না। ঠাকুরদা বলছেন, নন্দরানী শান্ত হও, তুমি কেন এমন করছো? এই দেখো তো, মাথাটা ঠুকে ঠুকে ফাটিয়ে ফেলছে। হ্যাঁ, বিরাজজিকে বল জল আর কাপড় আনতে, কবিরাজকে খবর দাও, ওষুধ এনে লাগাতে হবে এই ক্ষতস্থানে। এইভাবে রক্তক্ষরণ হতে থাকলে যে ক্ষতি হয়ে যাবে। ছোট ঠাকুরমা খবর পাঠাচ্ছি বলে বেরিয়ে গেল ঘর থেকে। ঠাকুরমা তখনও শান্ত হননি। তুই কোথায় চলে গেলি? ওরা তোকে নিয়ে গেল, আমার কোল থেকে নিয়ে চলে গেল। আমি তোকে ছাড়া কি করে থাকবো? আমাকে তোর সঙ্গে নিয়ে চল, আমি আর পারি না। ঈশ্বর, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। নন্দরানী, স্ত্রীকে যতদূর সম্ভব আড়াল করে থামানোর চেষ্টা করছেন ঠাকুরদা। ঠাকুমার রক্তে তার নিজের তো বটেই, ঠাকুরদার পর্যন্ত পোশাক আশাক বিছিয়ে গিয়েছে। ওদিকে কবিরাজ আসে ওষুধ দেন, কিন্তু কিছুতেই রক্তক্ষরণ থামে না। রাত গিয়ে ভোর রাতের দিকে জমিদার বাড়ি দুর্বিজয়ী লেঠেলের দল ফিরে এলো। কয়েকজন ডাকাতকে পর্যন্ত পাকড়াও করেছে তারা।
সমস্ত খোয়া যাওয়া অলংকার ইত্যাদি উদ্ধার করে নিয়ে ফিরে এসেছে, কিন্তু বালগোপালটা পাওয়া যায়নি। চামুণ্ডেশ্বর বেপাত্তা, তাকে ধরতে পারেনি কেউই, কারণ সে গতিক সুবিধে নয় বুঝতে পেরে দলবলকে পিছনে ফেলে সোনার মূর্তি বুকে নিয়ে দিঘির কাঁটা জঙ্গলে ঢুকে গিয়েছিল। শোনা যায় ওই জঙ্গল অতীতে মুসলমানদের গোরস্থান ছিল। এই জায়গা অতীতে বিভিন্ন কাজের অধিকৃত ছিল। তারপর সময়ের সাথে সাথে কেমন করে কেউ জানে না অবস্থান বদলে যায় কাঁটা ঝোপের জঙ্গল। ও পথে এমন কেউ যায় না। ওই জঙ্গল পেরিয়ে গেল অন্য গ্রামে ঢোকার পথ। শোনা যায় সেইখানেই ডাকাতদের বাসস্থান আর ডাকাত কালীর মন্দিরটা ছিল। জঙ্গলের গা ছোঁয়া এক অতি সংকীর্ণ জলাশয় আছে, যা বহু আগে একটা দিঘি ছিল। আজ দুয়ে মিলে জায়গাটার নাম হয়েছে দিঘি কাঁটার জঙ্গল। তা ওখানে চামুণ্ডেশ্বর ঢুকে যাওয়ার পর আর কোনো লেডেল ভিতরে ঢোকেন, সাহস পায়নি। কিন্তু তবুও তার মধ্যে দলের সর্দার লেডেল, তার নাম ছিল বিপুল মাঝি। সাহসে শক্তিতে সেই ছিল সবার সেরা। সেই একমাত্র জঙ্গলের খুব কাছে নাকি গিয়েছিল। পরে সে এসে বলেছিল, আগে কর্তামশাই কি বলবো, আজ বাদে কাল তো অমাবস্যা, ঘুটঘুট করছে অন্ধকার, আকাশে একটাও তারা নেই, তবুও জঙ্গলের ভিতর মুখ বাড়িয়ে দেখি সে যেন হাজারখানা সূর্য উঠেছে। কত আলো, সে কি আলো, চোখে ঠাউর করে রাখা যায়নি। আমি তো এক ঝলক দেখেই পালিয়ে এসেছি, তবে আস্তে আস্তে স্পষ্ট শুনেছি শব্দটা। কি শব্দ শুনেছিস? সে একখানা কচি ছেলের কান্নার শব্দ গো। আহা, কেমন করে যেন কাঁদছিল, শুনলেই মনে হয় যেন ছুটে গিয়ে কোলে তুলে নি। কিন্তু কাটা জঙ্গলের ভিতর বাচ্চা কাঁদবে কেমন, সেটাই আমি বুঝতে পারিনি। তাদের কথার মাঝেই বৃদ্ধ কবিরাজ এসে ঠাকুমার মৃত সংবাদ একেবারে দিয়ে গেলেন। ঠাকুরদার তো মর্মাহত হয়ে গিয়েছিলেন। নিঃসন্তান হলেও প্রথমা স্ত্রীকে তিনি সত্যিই খুব ভালোবাসতেন। গোটা বাড়ি, এমনকি গোটা গ্রাম জুড়ে দুঃসংবাদ একেবারে রুটে গেল। হাহাকার পড়ে গেল চারিদিকে। এইভাবেই মিটে গেল সেই পর্বটা। তারপর মাঝে কেটে গিয়েছে অসংখ্য বছর। ওসব কথা আজকাল আর তেমন একটা কেউ মনে করে না। আমরা তো একরকম ভুলেই গিয়েছিলাম প্রসঙ্গটা। কিন্তু কিন্তু কি? আমার ছেলের বিয়ে হয়েছে, বৌমা ঘরে এসেছে। সেই দিন ছিল বউ ভাত। সেই দিনই শ্রাবণের শেষ দিন। মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই সন্ধ্যে থেকে। তবে তারই মধ্যেও পুরো দমে উৎসব চলছে বাড়িতে। পুরো গ্রামের নেমন্তন্ন। আশপাশ থেকেও মানিগুণী মানুষজন নিমন্ত্রিত হয়ে এসেছে। কনের মুখ দেখে শুভকামনা জানিয়ে যে যার মতো আতিথ্য গ্রহণ করছেন। তারপর সময় হলে বাড়ি ফিরে গিয়েছেন সবাই। ওই দিক থেকে সমস্ত কিছু শেষের দিকে। স্ত্রীর আচার সব শেষ। বরবধূকে এবার বিশ্রামে পাঠানো হবে। এই কাজটির আগে এই বাড়ির একরকম নিয়ম আছে। নবদম্পতি প্রথমবার এক ঘরে যাওয়ার আগে তাদের আগামী জীবনের সুখ শান্তি চেয়ে নেবে গৃহদেবতা রাধা গোবিন্দের কাছে। সে মতো আমার ছেলে আর বৌমাকে যারা ছিল, মহিলারা সকলে মিলে দেবতার মন্দিরে নিয়ে যায়। আমি তখন কাছে ছিলাম না। জরুরি একটা ব্যাপারে নায়েব মশাইয়ের সঙ্গে আলোচনা করছি একই সঙ্গে খেতে বসে। আপনার বৌমার মুখে শুনেছি বৌমা নাকি ঠাকুর ঘরে ঢোকার আগে অবধি একরকম ছিল, কিন্তু চৌকাঠটা পেরোতেই সে কেমন হয়ে যায়। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কেমন হয়েছে সৌদামণি? মানে সে কেমন বলবো, মাথাটা যেন অল্প ঘুরে গেল, একটু টলে পড়লো সে, কি জানি তারপর কি হলো। খোকাকে আর বৌমাকে রাধা গোবিন্দর কাছে নিয়ে যাওয়া হলো। একসঙ্গে তারা প্রণাম করবে। খোকা প্রণাম করছে, বৌমা মাথা নিচু করেই হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল, না না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, ফিরে আয়,
ফিরে আয় বাবা আমার কাছে, ফিরে আয়। খুব কষ্ট হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি তো তোর মা, হ্যাঁ? আমায় কষ্ট দিস না, আমার কোলে ফিরে আয়। আমি আর পারছি না, আমি আর পারছি না। কি হলো বৌমার? কথা তো শুনছে না, কারোর দিকে দেখছে না, রাধা গোবিন্দের দিকেও নয়, অথচ তাকিয়ে আছে ঠাকুরের দিকেই। চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। সবাইকে পাশ কাটিয়ে আমি সামনে গিয়ে বৌমাকে জড়িয়ে ধরে বললাম, আহা, কি হয়েছে বৌমা? অমন করে কাঁদে নাকি? কি হলো কি মা? না না না, আমি কারোর কথা শুনবো না, আমি পারবো না, আমি পারবো না। ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয়। আর কত অপেক্ষা করাবি আমায়, হ্যাঁ? ফিরে আয়, ফিরে আয়। এইসব বলে সে কাঁদছে তো কাঁদছে। কি হলো বলো তো? বুঝতে পারছি না সদামণি। বেআই মশাইকে খবর দেওয়া হোক, তিনি আসুন, মেয়ের ব্যাপারে তিনিই ভালো বলতে পারবেন। নায়েব মশাই, আপনি দয়ানন্দ বাবুর কাছে খবরটা নিয়ে যান, তাকে নিয়ে আসুন এখানে। তারপর দয়ানন্দ বাবু এলেন, মেয়ের কাছে গেলেন, কিন্তু মেয়ে তো বাপের কথা কানেই নেয় না, তাকে দেখছেও না। আপন মনে কেঁদে চলেছে আর প্রলাপ বকে চলেছে। সেই থেকে এই অশান্তি। আর কোনো উপদ্রব হচ্ছে নাকি? না না, সেই মুহূর্তে কিছু উপদ্রব তেমন হচ্ছিল না ঠাকুর মশাই, কিন্তু নতুন বউ শ্বশুর বাড়ি এসে অকারণে যদি দিন রাত্রি চোখের জল ফেলে, তবে কি কারোর মনে শান্তি থাকে? অমন ফুলের মতন মেয়েটা কেন যে কাঁদছে অত? খায় না, ঘুমোয় না, কোনো দিকেই যেন মন নেই। দয়ানন্দবাবু কি বললেন? তিনি তো বললেন যে 17 বছরের জীবনে তার মেয়েকে অসংলগ্ন একটাও কথা বলতে শুনেনি কখন। আমাদের মতোই খুব অবাক হয়ে গিয়েছিলেন তিনিও। এবার বুঝতেই পারছেন জমিদার বাড়ির কুল বধূর এই রকম বিকৃতি 5 জনের কানে ওঠা কি ভালো? সে যদি এমন না খেয়ে থাকে, এমন অনিয়ম করে, তবে তো একটা ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। বাপের ওই এক মেয়ে, আর তো কেউ নেই। দয়ানন্দ বাবুর মুখটা দেখে বড় কষ্ট হয়। এছাড়া আমার ছেলে ওই কারণে বড় মন মরা হয়ে থাকে। সব মিলিয়ে পারিবারিক বিপর্যয় যাচ্ছে আমার। তো একরকম কাটছিল দিনগুলো, কিন্তু গেল পরশু থেকে যা সব কাণ্ড শুরু হয়েছে, তাতে রীতিমতো ভয় দেখা দিয়েছে। অনন্ত নারায়ণ এই অবধি বলেছে, আমি সবই তাকে জিজ্ঞাসা করব ভাবছি যে কেন হঠাৎ এমন সময়। দরজা খুলে দাও, খোলো দরজা। কেন বন্ধ করে রেখেছো আমায়? আমার বাচ্চার খাবার সময় হলো, সে ঘরে নেই। কোথায় গিয়ে দস্যিপনা করছে খুঁজে দেখতে হবে তো, আমি যাব। খোলো দরজা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? খোলো। এইসব বলতে বলতে একজন স্ত্রীলোক দরজা পেটাচ্ছে। আমি বিস্ময় ভরা চোখে তাকালাম। অনন্ত নারায়ণ উঠে পড়লেন। হয়েছে, ওই আমার বউ মায়ের গলা। সে এইরকম 3 দিন হলো সময় অসময় যখন তখন চেঁচামেচি করছে। বন্ধ করে রেখেছেনই বা কেন? সাত করে রাখেনি ঠাকুর মশাই। এই নতুন ঘটনা আরম্ভ হওয়ার দিন ভোর রাতে আর এক কাণ্ড হয়েছিল। ফুলসজ্জা যেহেতু সুসম্পন্ন হয়নি, তাই বিভান আর বৌমা আলাদা ঘরেই থাকে। তবে বৌমার সঙ্গে আমারই 2 ঘুরোত্তর ভাইজি তপজা আর বিমলা থাকে। বিভান ঘুমায় পাশের ঘরে। কারোর মনেই শান্তি নেই, তবুও রাতের ঘুম সবারই গভীর। ঘুমিয়ে আছি, হঠাৎ শুনি তপজারা এসে আমার শোবার ঘরের দরজায় ধাক্কা দিচ্ছে আর ডাকছে। গিন্নি ততক্ষণে উঠে পড়েছেন। আমি উঠলাম এবার। এসে দরজা খুলে দিতেই তপজারা বলল তারা নাকি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঘরের দরজা খোলার শব্দ শুনেই প্রথমে বিমলার ঘুম ভাঙে। তারপরে সে তপজাকে ডাকে, বৌমা ঘরে নেই। তার আশেপাশে খুঁজেছে, বৌমা কোথাও নেই, তাই আমাকে খবর দিতে এসেছে। সে কি কথা? এই রাত দুপুরে বৌমা কোথায় গেল? ওই কে কোথায় আছিস? বকুল, সহদেব, চরণ, বিষ্ণু, দেখ তো সদর দরজা কি খোলা?
নতুন বউঠান কোথায় গেল দেখ, খুঁজে দেখ শিগগির। মুখের কথা খুঁজতে না খুঁজতে ছুটে এলো তারা। তাদের বলতেই সে যে যার কাজে লেগে পড়ল। সত্যিই বটে, সদর দরজা খোলা। দারোয়ানের কাছে জানা গেল যে সে দরজায় তালা দিয়েই দৌড়িতে তার ঘরে ঘুমোচ্ছিল। চাবি তার কাছেই আছে, অথচ তালা খুলেছে, বৌমা বাইরে গিয়েছে। বুঝতে পারছেন ঠাকুরমশাই সেই সময় আমাদের মনের অবস্থাটা কি হয়েছিল? বিমান চাইলো ওদের সঙ্গে যেতে, আমি বাধা দিলাম না, আমি বাড়িতেই থেকে গেলাম। মহিলারা তো কান্নাকাটি একেবারে শুরু করে দিয়েছে, সবাই জেগে উঠে ভয়ে তটস্থ হয়ে আছে। ধীরে ধীরে ভোর হলো, এখনো তারা আসছে না কেন? অধৈর্য হয়ে সবাই। আমার খাস চাকর নকুলকে ডেকে নিজেই বেরিয়ে যাও ভাবছি, এমন সময় দেখি বিভান বৌমাকে নিয়ে আসছে, তার পিছনে সবাই। ও কি খোকা, বৌমার কি হয়েছে? ও জ্ঞান হারিয়েছে মা, জঙ্গলের কাছে লুটিয়ে পড়েছিল। আমি গিয়ে এই অবস্থাতেই দেখলাম। আচ্ছা বেশ, এখানে দাঁড়িয়ে আর কথা বলো না, বৌমাকে নিয়ে যাও, ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দাও। আর বিষ্ণু তুই যা, কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আয়। মহিলারা সব বৌমার ঘরে গিয়ে তার শুশ্রূষায় ব্যস্ত হলো। আর ছেলে বরাবরই খুব চাপা স্বভাবের, তাকে দেখে বুঝতে পারছি অল্প দিন হলেও বউয়ের প্রতি তার মায়া জন্মেছে। স্ত্রীকে অত কষ্ট পেতে দেখে সেও কষ্ট পাচ্ছে। কষ্ট তো হলো আমারও, কিন্তু কি জানেন যে অসুখের কোনো নিরাময় ঠাউর হয় না। সে রোগের কথা ভেবে ভেবে হতাশ হওয়ার চেয়ে না ভেবে বসে থাকা ভালো। দয়ানন্দবাবু এলেন আবার, তারও মনে দুঃখ। কবিরাজ মশাই এসে পথ্য দিয়ে গেলেন, কিন্তু বৌমার পেটে তো পড়েনি, সে কিছু খাবে না, তবে জ্ঞান ফিরল একটু পরে। আর তারপর থেকে শুরু হয়েছে এই কাণ্ড। তাকে ঘিরে হয়তো দুই ননদ আছে, কোনো এক খাবার জিনিস খাওয়ানোর চেষ্টা করছে তাকে, কিন্তু সে খাবে না। উল্টে খাবারের জায়গাটা হাতে নিয়ে সে ভারী অদ্ভুত কাণ্ড কারখানা করছে। হ্যাঁ মা, তুমি কেন এমন ধারা কাজ করছো বলো দেখি? খেয়ে নাও মা, এসো আমি তোমায় খাইয়ে দিই। না না, আমি খাবো না, আমার বাচ্চা না খেয়ে আছে। মা হয়ে আমি কি করে খাবো? তোমরা আমায় বিরক্ত করো না। আয় বাবা আয়, হা কর, দেখ তো এটা কি? এটা হলো এইসব আবল তাবল বলছে, আর শুনলে যেন কাকে দেখছে সে। তাকে আদর করছে, খাইয়ে দিচ্ছে, গল্প বলছে, ঘুম পাড়াচ্ছে, ঠিক মা ছেলেকে যেমন করে। আমি আর থাকতে না পেরে তার কাছে গেলাম গতকাল, তখন দুপুরবেলা। সবাই খাবার নিয়ে প্যারাপিড়ি করছে, তার বাবাও আছে সেইখানে, কিন্তু সে এক দানাও খাবার মুখে তুলছে না। বৌমা, তুমি কার সঙ্গে কথা বলছো? কাকে খাওয়াচ্ছ? কেউ তো নেই। আশ্চর্য, স্বাভাবিক কথাবার্তা বুঝতে না পারলেও আমার এই কথাটা সে বুঝতে পারলো। কে বলেছে? তোমরা জানো না? ওই তো আমার ছেলে, ওই তো দোলনায় শুয়ে ঘুমোচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ না আমার সোনা মানিককে? হ্যাঁ, আমার সোনা মানিক। আহা, কার কথা বলছো তুমি? কে সে? তার নাম কি? কি বলবো ঠাকুর মশাই, এবার সে যে নামটা বললো সে নামটা শুনে আমি তো বটেই, ঘরে থাকা প্রত্যেকটা মানুষ একেবারে কেঁপে গিয়েছিলাম। কি নাম বললো সে জানেন? আমি মাথা নেড়ে না বললাম। যদুরাজ। আপনাকে তখন আমার বড় ঠাকুমার গোপালকে দেওয়া সাদের নামটা বললাম না? বললাম পরে বলবো, এই হলো সেই নাম। অথচ এই বাড়িতে যে কোনোদিনও গোপাল ছিল আর তার নাম ছিল যদুরাজ, এই কথাটা এখন স্মৃতিতে তলিয়ে গিয়েছে। এই ছেলে মানুষ মেয়েটির এই কথা জানারই কথা নয়, অথচ জমিদার মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েটা কি সত্যি পাগল হলো? এ আবার কি বলছে? আমি সংক্ষেপে দয়ানন্দ বাবুকে বিষয়টা বললাম। শুনে তারও ভ্রু কুঞ্চিত হলো। তিনি বিধান পণ্ডিত মানুষ, অযথা বাক্য ব্যয় করলেন না। দেখুন, সব শুনে আর দেখে মনে হচ্ছে ব্যাপারটা অদ্ভুত নিশ্চয়ই, কিন্তু অবাস্তব নয়। তবে কি হবে? এখন কি করতে বলছেন আপনি? কি বলি? কিছুই বলতে পারবো না। কি বলা উচিত আমি জানি না, তবে
আমার মেয়েটা এখন আর নিজের মধ্যে যে নেই সেটা বুঝতে পারছি। আর বড় চিন্তা হচ্ছে এই নিয়েই। এসব লক্ষণ ভালো নয়। তিনি চলেও গেলেন এ বাড়ি ছেড়ে। শাস্তিক মানুষ মেয়ের শ্বশুর বাড়ি জল গ্রহণ করেন না, নিজে শাপকাহার গ্রহণ করেন। গৃহদেবতা ভোগ না দিয়ে তার খাওয়া দাওয়া চলে না। এ বাড়ি ফিরে গেলেন তিনি। এইদিকে মেয়ে বউরা দিনের বেলা থাকে যেমন তেমন, রাত হলেই বড় ভয় হয়। পাশে যেই থাক, ঘরে যতগুলোই তালা দেওয়া থাক না কেন, কেমন করে কে জানে সে সবাইকে ফাঁক দিয়ে সব দরজা খুলে পথে বেরিয়ে পড়ে। ওই ভোর রাতের দিকে পরপর দুদিন তাকে পাওয়া গিয়েছে কাঁটার জঙ্গলের দিকে। 2 রাত গিয়ে আজ আর 1 রাত আসতে চলেছে। যখন আমাদের সবার চিন্তায় করে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এমন সময় হঠাৎ সেই লোক এলো, রণদাচরণ ঘোষ, তার ছেলের ঘরের নাতির মুখে ভাতের নেমন্তন্ন করতে। বৌমা তখন এমনই বন্ধ দরজার ভেতর বিলাপ করছে, সে জানতে চাইল। আমি বললাম সব। রাতের বেলা ছাড়া অন্য সময় যখন সবাই জেগে আছে তখন কিন্তু সে দরজা খোলে না, কেবল খোলার চেষ্টা করে। আর সবাই ঘুমিয়ে পড়লেই তা যাই হোক, রণদাচরণ সব শুনে আপনার কথা বলল। সে আমার সঙ্গেই আজ কলিকাতায় গিয়েছিল, কিন্তু সামনেই বাড়িতে বড় কাজ বলে তাড়াই ছিল। জংশন থেকে ট্রেন ধরে সে তার গন্তব্যে চলে গেল। বলছে খুব শীঘ্রই সে আসবে একবার আপনার কাছে। আমার আর কোনো পথ নেই, বুঝতে পারছেন, কিছুতেই কিছু হচ্ছে না। আপনার কাছে গিয়েছিলাম তাই। দেখুন এবার এত রাত আসতে চলেছে, কি হয় না হয় তাই ভাবি। অনন্ত নারায়ণ এই পর্যন্ত বলেছেন। এমন সময় নতুরাম বলে এক চাকর এসে বসার ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, ভিতর বাড়ি থেকে গিন্নিমা নাকি তাকে ডেকে পাঠিয়েছেন। অনন্ত নারায়ণ লজ্জা পেয়ে জিভ কাটলেন। ও তাই তো, বেজায় রাত হয়েছে তো। চলুন ঠাকুরমশাই, আহারটা সেরে নেবেন। নতু, তুই যা, মাকে গিয়ে বল আমরা আসছি। নতুরাম চলে যাওয়ার পর আমি অনন্ত নারায়ণকে বললাম, সব শুনলাম, বুঝলাম। আমার একটি প্রশ্ন রয়েছে। ওই যে ডাকাত চামুণ্ডেশ্বর সে রাতে কাঁটা বনে ঢুকেছিল, তার কোনো খবর আপনাদের অতীতের গল্পে আর নেই? ও হ্যাঁ, তা আছে একটা। সেই কথাই ভেবে আপনাকে আর বলা হয়নি। একেবারেই গাল গল্প আর কি। সেটাই শুনি। শোনা গিয়েছিল সে রাতে ডাকাতি করবার পর চামুণ্ডেশ্বর নাকি আর কখনো কোনো ডাকাতি করতেই পারেনি। তার হাত দুটো নাকি নুলে হয়ে গিয়েছিল রাতারাতি। মাথাটাও খারাপ হয়ে গিয়েছিল তার। কোথাও যেত না সে, কেবল তাদের কালী মন্দিরের চাতালে বসে থাকতো। দিন রাত নল হাত তুলে দুটো চোখ চাপ দিত। সে মূর্তি নয়, সে তো মূর্তি নয়, সে যেন একটা চাঁদের কোনা। ওনা ঠাকুর কেড়ে আনলুম, পথে এসে হয়ে গেল একটা ছিলে। ছেলের গায়ে গয়না নেই, খালি কাঁধে, আর তার চোখে সে কি আলো, চোখ অন্ধ হয়ে যাবে। আমি সইতে না পেরে তাকে ছুঁড়ে ফেললাম কাঁটা গাছে। কি দিয়ে উঠল, কাঁদছে কাঁদছে, আর আলো, কত আলো, হাজারো রকম আলো। আমি আমি হারায় যাচ্ছি, আলোয় ডুবে যাচ্ছি। দৌড়ে পালা এলাম, তারপর দেখি আয় আয় আয়, আমার হাতে কি হলো, এটা কি হলো? দৌর্দণ্ড প্রতাপ ডাকাত সর্দার চামুণ্ডেশ্বর বাকি জীবনটা ভিক্ষে করে কাটিয়েছিল। দল ভেঙে যায়, সাকরেতরাও ভেঙে পড়ে। হাতে করে খেতে পারতো না সে, মাটিতে খাবার ঢেলে মুখে দিয়ে খেত। এ কথাও আগে শোনা গিয়েছিল। আমি এবার উঠে পড়লাম। বেশ, চলুন তবে যাওয়া যাক। জমিদার মশাই, মহাজননী অপেক্ষা করছেন।
আমার এই কথাটা শুনে আনন্দ নারায়ণ বোধহয় আমার প্রতি কিঞ্চিত মনক্ষুণ্ণ হলেন। তিনি আশা করেছিলেন এইরকম একটা হৃদয় বিদারক গল্প শুনে আমি বিস্ময়ে মোহিত হয়ে যাব। সেখানে এই কথা বলায় তা যাই হোক, তিনি বিনীত গলায় বললেন, হ্যাঁ চলুন ঠাকুর মশাই। স্বয়ং জমিদার মশাইয়ের সঙ্গে বিশাল খাবার ঘরে এসে পৌঁছাল। এলাহি আয়োজন, তবে নিরামিষ। এরা গোঁড়া বৈষ্ণব, ভিটেতে আমিষ দ্রব্য ওঠে না। জমিদার পত্নী নিজে পেড়ে খাওয়ালেন আমায়। আমি বললাম, দেবতাকে শয়ন দেওয়া হচ্ছে বুঝি? পবিত্র ধূপের গন্ধে গোটা বাড়ি তখন আচ্ছন্ন। জমিদার মশাই বললেন, আগে এই কাজটা আমার ছেলে বেবানি করে, ঈশ্বর সেবায় তার বড় আগ্রহ। মা, তোমরা ভাগ্যবতী। তোমাদের পরিবারের অনেক জন্মের পুণ্য ফল যে ভগবান তোমাদের নিয়ে লীলা করছেন, সবই জানতে পারবে শীঘ্রই মা। সামান্য ধৈর্য ধরো। এখন বিভান এসে পড়ল। সবাই মিলে রাতের খাওয়া আরম্ভ করলাম। ঘি ঢালা সরু সুগন্ধি চালের ভাত, আলু পোস্ত, ছানার ডালনা, আরও ওই 5-7 রকমের বাদাম দারুচিনি দেওয়া সবজি তরকারি, ঘন মুগের ডাল, পাকা খেজুরের চাটনি, অবশেষে দই, মিষ্টি আর পাকা আম। সবই হলো। গুরুপাক ভোজন সেরে উঠতেই এক অল্প বয়সী মেয়ে এলো। তার স্মৃতিতে সিঁদুর নেই। অনুমানে বুঝলাম এই বোধহয় অনন্ত নারায়ণের ভাইজিদের মধ্যে একজন। সে আমায় ঘর দেখিয়ে দিল। তার সঙ্গে আমি আরামে স্বস্তিতে সব দিক থেকে উপযোগী একটা বড় ঘরে এসে ঢুকলাম। শিমুল তুলোর বিছানা, বালিশ, ঘরে সুগন্ধি ধূপ জ্বলছে, পাথরের মেঝে, গালিচা পাতা। অন্য আলো ঘরে জ্বললেও ছাদ থেকে ঝাড়বাতিও ঝুলছে। এইসবই দেখছি। এমন সময় অনন্ত নারায়ণ এসে বললেন, ঠাকুর মশাই সব ঠিক আছে তো? বিলক্ষণ। তবে একটা প্রশ্ন করি, আপনি তো সবই শুনলেন আমার মুখে, অথচ যার কথা বললাম, মানে যার জন্য আপনাকে ডেকে আনা সেই বৌমাকে তো একবারও দেখলেন না। আজ আবার যদি সে শেষ রাতে অমন করে, মানে কোনো উপায় তো বলবে। উপায় বলার নয়, ব্যবস্থা করার, সে আমি করব। আপনাদের কোনো চিন্তা নেই। আপনার বৌমা ওভাবেই বাড়ির বাইরে বেরিয়ে যাবে। তবে আপনারা কেউ তার পিছু নেবেন না, কেউ না। হ্যাঁ, আপনার ছেলেকেও বারণ করবেন। তবে সে কি অমন করে এই জায়গায় জ্ঞান হারিয়ে পড়ে থাকবে? না না না, তা কেন? বরং আজ হয়তো সে জ্ঞান হারাবেই না। কিন্তু একলা অতটা পথ যাবে এই সময়ে, সেটা কি ভালো হয়? কে বলেছে একলা যাবে? আমি যাব তার সঙ্গে। আপনাদের কোনো চিন্তা নেই। আজই সব রহস্যের শেষ। আপনি যা চেয়ে আমাকে এখানে এনেছেন, সেই নিষ্পত্তি আজই হবে। অবশ্য কাজ যা আছে তা মিটতে মিটতে এখনো 8 দিন সময় লাগবে। আজ পূর্ণিমা, কাল কৃষ্ণপক্ষের সূচনা। দেরি আছে, আয়োজন করতে হবে। সব ঠিক হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। অনন্ত নারায়ণ আরও কিছু জিজ্ঞাসা করেছিলেন আমায়। আমি তখন উত্তর দিইনি। শুধু বলেছিলাম, আমার তামার ঘটিতে 1 ঘটি ভরা গঙ্গা জল আর ওই 7টি তুলসী পত্র ও 1 টুকরো কর্পূর জোগাড় করে দিন, আর ধৈর্য ধরুন। হ্যাঁ, তিনি ধৈর্য ধরতেই পারে, কিন্তু আমরা পারছি না। মাফ করবেন। এসবের মানে কি? আপনি গেলেন, জমিদার অনন্ত নারায়ণ খানিকটা আপনারই মতো আপনাকে এই বিরাট আয়তনের একটা গল্প শোনালেন। তারপর দিব্যি ভরপেট খেয়ে দিয়ে স্বাচ্ছন্দ্যে তামা তুলসী গঙ্গার জল চেয়ে জমিদার মশাইকে ধৈর্য ধরতে বলে আপনি ঘুমিয়ে পড়লেন। এর মধ্যে আবার বাকি থাকা কাজ মিটতে মিটতে সময় লাগবে 8 দিন, এই কথাটাও বললেন। বড় মুশকিল হলো তো। না, যে বউটি অসংলগ্ন ব্যবহার করছেন তার তো কোনো ব্যবস্থাই হলো না।
তারানাথ অন্যদিন হলে নিশ্চয়ই চটে যেতেন, কিন্তু যে কোনো কারণেই হোক আজ তিনি একটু বেশি প্রসন্ন আছেন। নিঃশব্দে বাসিং শো পুড়ে যাওয়ার অবশিষ্ট অংশ নারকেলের মালার মধ্যে দিয়ে নতুন আরেকখানা ধরিয়ে মুখে নিয়ে ধোঁয়া ছাড়লেন। তারপর বললেন, এখন উত্তর পাবে না, শুধু কথা শুনে যাও আর ধৈর্য ধরো। কিশোরী আমার দিকে আর চোখে তাকালো। আমিও সেভাবেই তাকিয়ে তাকে নিঃশব্দে বললাম, ধৈর্য ধরো। তারানাথ বলে চললেন, এবার একসময় গোটা জমিদার বাড়ি রাতে ঘুমের দেশে পাড়ি দিল। আমিও মাথার কাছে ঘটির জলে তুলসী ও কর্পূর ফেলে ইষ্ট নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়লাম। মিথ্যা বলবো না, পথশ্রম আর অতি উপাদেয় আহারে আমি ঘুমিয়েই পড়েছিলাম। হাতে সময় ছিল, তাও জানতাম। ঘুমটা ভাঙলো তখনই যখন আমার যাওয়ার সময় হল। কানে এলো বাঁশির সুর। সর্বাঙ্গ আমার যেন শিহরিত হয়ে উঠল ঐশ্বরিক পুলকে। উঠে পড়লাম। আগেই চেয়ে নেওয়া গঙ্গা জলের পাত্রটি উপুড় করে দিলাম নিজের মাথায়। তারপর ইষ্ট নাম জপতে জপতে বাইরে বেরিয়ে এলাম। এবার শুনলাম নুপুরের ধ্বনি। আহা, সেই ধ্বনি জীবন থাকতে যে শুনতে পাবো, এত বড় ভাগ্য আমার তো কখনো ভাবিনি। বৃন্দাবনের পথের ধুলায় এই শব্দ আজও মিশে আছে। আমি বেরিয়ে এলাম। দেখলাম সদর দরজা খোলা। চাঁদ তখনও অস্ত যায়নি, তবে জোছনা ফিকে হয়েছে। দুই এক পা এগোতেই দেখতে পেলাম তাকে। কাকে? গোস্বামী বাড়ির নববধূকে। আপন মনে চলেছেন। তার খোঁপা এলোমেলো, খালি পাহা, তবুও কোনো ক্লেশ নেই তার। সে হাসছে, মিষ্টি গলায় অনুযোগ করে বলছে, দুষ্টু কোথাকার, মাকে বুঝি কেউ এমন করে ঘোরায়? আয় না বাবা, অনেক তো হলো, আর লুকোচুরি খেলতে ভালো লাগছে না। আয় আয়, একটু খেয়ে নে। দেখ, তোর জন্য মতিচুরের লাড্ডু করে এনেছি। এইবার শুনতে পেলাম আরেকটি কণ্ঠের হাসি। আমার জন্ম সার্থক হলো এই কণ্ঠ শুনে। হ্যাঁ গো, সে কার হাসি ঠাকুরমশাই? স্বয়ং ব্রহ্মাণ্ডের প্রাণপুরুষ, স্বয়ং ভগবানের হাসি। কিশোরী অবাক হলো, কিন্তু তবুও সে প্রতিবাদ করল না। তারানাথ বলে চললেন, মা আর ছেলের খুনসুটি শুনতে শুনতে পিছন পিছন আমিও এসে পড়লাম। চাঁদ তখন প্রায় ঢলে পড়েছে। আসন্ন ভোরের গন্ধ নিয়ে শীতল বাতাস বইছে। মা হঠাৎ অস্থির হয়ে উঠলেন। কোথায় গেলি? হ্যাঁ, কোথায় গেলি তুই? আর কতদিন এমন করে খুঁজবো? হ্যাঁ, তোকে কি আমি পাবো না? আয় না, আয় না, আমার বুকে আয় বাবা। সোনা মানিক আমার, যদুরাজ, কোথায় গেলি তুই? হ্যাঁ, কোথায় গেলি? বলতে বলতেই মা জ্ঞান হারাচ্ছিলেন। আমি ছুটে গিয়ে তার মাথায় হাত রাখলাম। কে? নিজের অজান্তেই কথাটা বলে সে আমার দিকে ঘুরল। আমি দেখলাম, তোমরা শুনলে বিশ্বাস করবে না, মায়ের দুটো চোখ বন্ধ। বুঝলে, সব দৃষ্টি চোখেই হয় না। অন্তরের দৃষ্টি বলেও একটা জিনিস আছে। সেই দৃষ্টির জোরে মা গিয়েছিলেন সেখানে, কিন্তু কিনারা পর্যন্ত যাওয়াই তার জন্য তখন নিরাপদ। এই টান বড়ই সাংঘাতিক। বলা যায় না সেই সময় তিথি নক্ষত্রের কোন যুগ চলছে। মানুষের জীবনের উত্থান পতন সবই ওই তিথি নক্ষত্র আর গ্রহের দ্বারাই পরিচালিত হয়। আগের বারগুলো সঙ্গে লোক ছিল, তাই অধিক অঘটন ঘটে। কিন্তু আজ আমি সবাইকে নিষেধ করেছি, তাই মা এখন একা। অতএব আমারই সব দায়িত্ব। মাথায় হাত রেখে সংযম বন্ধনী মন্ত্রপাঠ দ্বারা মাকে স্থির করে রাখলাম। তখনও মা অর্ধচেতন। তাকে সেখানেই বসিয়ে রাখলাম। চারপাশে টেনে দিলাম সুরক্ষা গণ্ডি। যদিও অপঘাত উপদ্রব কিছুই হবে না।
অশুভ কোনো প্রভাবই নেই সমস্ত ব্যাপারটায়। তবুও ওই সময় অমন পরিত্যক্ত জায়গায়, বিশেষত যেটা একটা জঙ্গল, বিষাক্ত কীট পতঙ্গের তো অভাব নেই। তাই আমি আমার কর্তব্যটা করলাম। তারপর নিচে একবার ইষ্টনাম জপ করে জঙ্গলের ভিতর পা বাড়ালাম। সে কি ঠাকুরমশাই, দীর্ঘদিন পরিত্যক্ত থাকা কাটা গাছের জঙ্গল, সেখানে অলৌকিক কোনো ক্ষতি না হোক লৌকিক বিপদ তো হতে পারতো আপনার। আরে বাবা, সবে সবে বর্ষা গেছে, এখন বৃষ্টি চলছে সমানে। ওই সময় তো পুরো দমে ঝড় জল চলছে, সাপখোপ যদি কিছু একটা। সাপে আমার ভয় ছিল না, ক্ষোভ ছিল পাগলির উপর। সে বেটি আমায় যা তা বলেছে, তাকে জবাব দিতে না পারলে আমার শান্তি তো নেই। তাছাড়া মধুসুন্দরী দেবীর আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে। তাই পিছন ফিরে দেখতে হলো না, সোজা চলতে লাগলাম। হাত গলানো যায় না এমন সেই ঘন বন। লতানে গাছগুলোয় পাতা নেই, শুধু কাঁটা, কিন্তু তাও আমার বিন্দুমাত্র ক্ষতি হয়নি কোথাও। কাঁটা ঝরা পর্যন্ত নয়। এক মনে মধুসুন্দরী দেবীর স্মরণ নিয়ে চলেছি। এই মাঝ বরাবর গিয়েছি হয়তো, কোথায় যাচ্ছি আমি জানি না, তবে কেন যাচ্ছি তা জানি। এও জানি যেখানে গিয়ে থামবার কথা সেখানে গিয়েই আমি ঠিক থামব। এই করে করে মাঝ বরাবর গিয়ে পড়েছি আমি। এমন সময় হঠাৎ শুনতে পেলাম সেই কান্নাটা। কোন কান্না ঠাকুরমশাই? এই কান্না আমি আগেও বহুবার শুনেছি, আর আজই এই কান্নার অতীত এবং বর্তমানের গল্প শুনেছি জমিদার বাড়ির বসবার ঘরে বসে। সত্যি বহুদিন আগে বলে যাওয়া সাহসী শক্তিমান লেঠেল বিপুল মাঝি কিছু বাড়িয়ে বলেনি। সত্যি শিশুর কান্না এমন যেন মনে হয় ছুটে গিয়ে তাকে কোলে তুলে নেই। মা তো মা, আমি পর্যন্ত ব্যাকুল হয়ে গিয়েছি সেই কান্নার শব্দ শুনে। কোথায় কোথায় তুমি? আমায় আমায় দেখা দাও, দেখা দাও, আমি এসেছি, আমি বুঝেছি তোমার লীলা। তুমি মায়ের কোলে ফিরে চলো, আমায় 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 দেখা দাও। কথাগুলো বলা মাত্রই তুমুল ঝড় বৃষ্টি আরম্ভ হল। এক মুহূর্তে আমার চারিপাশের দুর্যোগ ঘনিয়ে এলো। মোহর্মোহ বাজ পড়ছে, বৃষ্টি যেন এক একটা ধারালো তীরের ফলার মতো ঝরছে। জঙ্গল আন্দোলিত প্রবল ঝড়ের দাপটে কান্না তখন চলছে। আমিও বলছি ওই একই কথা, কিন্তু আমি নিজের গলা নিজের কানে শুনতে পাচ্ছি না। খুব চিন্তা হলো। বাইরে মাকে বসিয়ে রেখে এসেছি, সে নিজে উঠে যেতে পারবে না, বাইরে থেকেও কেউ আসতে পারবে না তার কাছে। বলয় ঘিরে আছে তার। এখন যদি একটা দুর্ঘটনা ঘটে, আমিও কেঁদে মিনতি করে বললাম, দেখো তুমি তোমার মায়ের মুখে শান্ত হও। আমরা সাধারণ মানুষ, ভুল হতেই পারে। প্রভু বিমুখ হয়েও না, প্রসন্ন হও, ফিরে চলো। তোমার জন্য অভাগী মা কোল পেতে রেখেছে, ফিরে চলো প্রভু। এই অবধি বলেছি। এই কথাটা বলেছি, তাতেই সব হঠাৎ বদলে গেল। মুছে গেল কাঁটা বন, বৃষ্টি থেমে বাজ পড়ার শব্দ বন্ধ হল। অমন প্রবল ঝড়টা যে কোথায় চলে গেল তার কোনো খবর নেই। আমার চোখের সামনে ঠিক যেন হাজার হাজার সূর্যোদয় হলো মুহূর্তে। আর কেউ হলে তাকিয়ে থাকতে পারতো না, কিন্তু আমি দৃঢ় দৃষ্টিতে সব দেখছি। কানে বেজে উঠেছে মধুর চেয়েও মধুরতর বাঁশির তান, রুনু ঝুনু নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছি। আর গন্ধটা ঘন ঘন আঘ্রাণ করলাম আমি। এ গন্ধ আমি চিনি। নিখাত গোপীচন্দনের গন্ধ। আমার অন্তরের সে ভাব ঠিক কেমন যেন, একে বলে মহাভাব। সে ভাব অনুভব করেছিলেন শ্রী রাধিকা। কলিযুগকে সেভাবে বুঝেছিলেন, আর পাগল হয়েছিলেন শ্রী চৈতন্যদেব। আমি তো আমি, অত বড় শক্তি আর কোথায়? কিন্তু তবুও ঈশ্বরের দয়া, তিনি আমায় যেচে তার মাহাত্ম্য অনুভব করতে দিলেন। আমি আপ্লুত, মুখে আমার কোনো কথা নেই, কেবল চোখের জল ঝরে পড়ছে।
মনে মনে প্রার্থনা করছি, একবার একবার তোমাকে দেখতে চাই। আমায় দেখা দাও, জন্মটা সার্থক করো। এত বড় সৌভাগ্য যখন হয়েছে, তখন এই লীলা আমার হাত দিয়েই শেষ করো প্রভু, আমার হাত দিয়েই শেষ করো। তাই হলো, আমি যখন কেঁদে সারা, শ্রবণ, দৃষ্টি, মন, প্রাণ সবই মজে গিয়েছে মধুর রসে, ঠিক তখন আবার শুনতে পেলাম সেই কান্নাটা। এবার আর আমি ছাড়লাম না, কান্না শুনে এগিয়ে চললাম। চলতে চলতে কিছুটা গিয়ে কান্নার উৎস দেখতে পেলাম। আমার সামনে ছোট গোল এক ফালি জলাশয়, কালো মেঘের মতো জল তাতে, ঠিক যেন ক্ষুদ্র যমুনা। নীল পদ্মে ছেয়ে আছে ছোট একটা শয্যা, আর তাতেই ভাসমান। আমি আর পারলাম না। সেই মুহূর্তে জলে নেমে বুকে তুলে নিলাম গোস্বামী বংশের এক সন্তানহীনা মমতাময়ী জননীর প্রাণের ধন, সাধের সোনার বালগোপাল মূর্তি। আলোয় দ্বিগুণ আলো মিশিয়ে বিরাজ করছেন যদুরাজ। সর্বাঙ্গে মণি মাণিক্য, হিরে মুক্তোর গয়না, মাথায় সিকি পাখা, নয়নের দৃষ্টি বাঁকা। ঠোঁটের কোণে যে হাসিটি, মায়ের মন জয় করতে ওই হাসিটি যথেষ্ট। দয়া করেছ প্রভু, এসেছ তুমি, এত কৃপা আমার প্রতি। চলো তোমার মায়ের কাছে চলো। সোনার মূর্তি বুকে নিয়ে আমি ফেরার পথ ধরলাম। যখন আমি বনের বাইরে এক পা রেখেছি, ঠিক তখনই দেখি, ও মা, আমার সঙ্গে সঙ্গেই এতক্ষণ চলে আসছিল এক ঝাঁক ময়ূর। আমি বাইরে আসতেই তারা সমস্বরে ডেকে ওঠায় আমি লক্ষ্য করলাম তাদের। পিছন ফিরে সেই দিকে দেখতেই সব মিলিয়ে গেল। আলো নেই, বাঁশি নেই, নূপুর ধ্বনি নেই, ময়ূরকণ্ঠী রঙের পালক নেই। তেমনি দাঁড়িয়ে আছে চিরপরিচিত পরিত্যক্ত কাঁটা বন। আর বাইরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি তো, শুকনো খটখট করছে জমি। মা তখনও ঘোরের মধ্যে বসে। আমি গিয়ে বালগোপাল মূর্তিটা তার কোলে দিলাম। নাও মা, নাও, তোমার সন্তান, বহুদিন এ তুমি ছাড়া, একে কোলে নাও, আমায় দায়িত্ব মুক্ত করো। এইবারে মা স্বাভাবিক আচরণ করলেন না। সোনার মূর্তি কোলে নিয়ে তিনি মূর্তির বুকে ঝুঁকে পড়লেন, ঝরঝর করে কাঁদলেন। কত যুগ পর আবার মনে হয় মা আর ছেলের দেখা হল। এমন সময় কান্না ছাড়া আর কি বা হতে পারে। আমি বললাম, মা, ভোর হয়ে গেছে, এখানে এভাবে আর থাকা চলে না, ঘরে চলো মা। তোমার ঠাকুর অনেকদিন অন্তর্হিত ছিলেন, নতুন করে উপাসনা করতে হলে দেবতার নব উপচারে অর্চনা করা প্রয়োজন, তার ব্যবস্থা করতে হবে। আনুষ্ঠানিক কিছু রীতি নিয়ম আছে, সেই জন্যই আমার আশা। এখন অনেক কাজ সামনে, চলো মা, ঘরে ফিরে চলো। এবার মা নিজের চেতনায় মধ্যে এলেন, খুবই স্বাভাবিক গলায় কথা বললেন। আপনি কে? আমি এখানে এসেছি কেন? এই যে সোনার ঠাকুর আমার কোলে এলো কেমন করে? হ্যাঁ, আমি বুঝলাম মায়া যা ছিল তা কেটে গেছে, এবার কাজের সময়। মা অবাক হয়েছেন সঙ্গত কারণে। আমি বললাম, এটাকে তোমার ছেলে মনে করো মা, আর আমি তোমার আর এক ছেলে। এই ছেলের দাসানুদাস, এইটুকু আমার পরিচয়। এখন তুমি চলো, তোমার শ্বশুর বাড়ির সবাই চিন্তা করছে, শুধু আমি তাদের বলে এসেছি বলে এখনো তারা ধৈর্য রেখেছেন। আমার এইসব তত্ত্বকথা গ্রাম্যবধূ বুঝতে পারল না, তবুও বয়স জ্যেষ্ঠ মানুষ তো, আমার কথাটা তিনি শুনলেন। সুরক্ষা বলয় ভেঙে দিয়েছি আগে। এইবার মাকে নিয়ে চলতে শুরু করলাম। গোস্বামী বাড়ি এসে দেখি দরজায় সবাই দাঁড়িয়ে। বিভান তার স্ত্রীকে সচেতন অবস্থায় দেখে সবিস্ময়ে তাকালো আমার দিকে। তাকে এবং বাকিদের সকলকে লক্ষ্য করে আমি বললাম,
ভিতরে চলুন সবাই, অনেক কিছুই বলার আছে। কাজে হাত দিতে হবে এবার। ও মা, এ কি? এ যে সোনার গোপাল ঠাকুর, একে তুমি কোথায় পেলে বৌমা? আমি কিছু জানি না, উনি সব জানেন। হ্যাঁ, আমি কিছুটা জানি, তবে সব মোটেও নয়। এই ঠাকুর আপনাদেরই, এ বংশেরই প্রাণের ঠাকুর ছিল একদিন কাল। অনন্ত নারায়ণ সরে এলেন এবার বৌমার কাছে। এসে মূর্তিটা ভালো করে দেখে গম্ভীর গলায় বললেন, এ কি ঠাকুমার সোনার গোপাল? একে ডাকাতি করে নিয়ে গিয়েছিল ডাকাত চামুণ্ডেশ্বর, কিন্তু একে আপনি কোথায় পেলেন ঠাকুর মশাই? আমরা ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করেছি। বসার ঘরে সবাই বসল। তার ঠিক সামনেই মা, তখনও তার কোলে মায়াময় মূর্তি ননীচোরা। আমি অনন্ত নারায়ণের পাশে, বিভানও পাশে আছে। বাড়ির কেউ বাকি নেই, কথা শুনতে এসেছে সবাই। আমি বলতে শুরু করলাম, দেখুন জমিদার মশাই, আপনি গতকাল আমায় যে কাহিনী শুনিয়েছেন, আর আপনার বৌমার যেসব উপসর্গ হওয়ার কথা বলেছেন, আর কিছুটা আমি নিজের কানেও শুনেছি। সব মিলিয়ে আমার বুঝতে মোটেই দেরি হয়নি যে কি থেকে কি হয়েছে বা কি হতে চলেছে। সবচেয়ে বড় কথা, আপনি যে কলকাতায় আমার বাড়ি গিয়েছিলেন, তার অনেক আগে থেকেই আমি জানতাম আপনি আসবেন। গতকাল আমার ব্যবহারে কিছুটা তেমন আভাস আপনিও পেয়েছেন। অনন্ত নারায়ণ হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তো কিভাবে জেনেছি সেটা বড় কথা নয়, আমি জানতে পেরেছি এখানে আমার কাজ আছে। সে কাজ কি সেটা অবশ্য আগে জানতাম না, সেটা জেনেছি এখানে এসেই, আপনার মুখে আপনার কথা শুনে। কাজটা আর কিছুই নয়, আপনাদেরই দেবতা, বা বলা ভালো এই বংশেরই কোনো এক মায়ের কোলের ছেলের মতো স্বয়ং ভগবানের শিশু অবতার রূপ এই গোপাল ঠাকুর, যে একদিন অন্তর্হিত হয়েছিলেন। অবশ্য সেটা তার ইচ্ছা, সবই তার লীলা। ডাকাত সর্দার চামুণ্ডেশ্বর যেসব কথা বলেছিল, তা তার মন গড়া কথা নয়। কেউ বিশ্বাস না করলেও, আপনিও বিশ্বাস না করলেও কথাগুলো সত্যিই ছিল। রাতারাতি কারোর সবল হাত নুলো হয়ে অকেজো হয়ে যেতে পারে না। মা নন্দরানী আজ আর নেই, কিন্তু তার আক্ষেপ আর ভগবান শ্রীকৃষ্ণের আপনাদের প্রতি করুণা দুটোই আজও বর্তমান। সেইবার মায়ে পয়ে ছাড়াছাড়ি হয়েছিল অদৃষ্টের দুর্বিপাকে, কিন্তু এইবার দুজনই আবারও মিলবে বলে আমার ডাক পড়েছিল। অনন্ত নারায়ণ বললেন, কিন্তু এতদিন এই ঠাকুর কোথায় ছিল, আর আমার বৌমাই বা কেন এমন করছিল? বড় ঠাকুমার মারা গিয়েছেন, আর বৌমা এতদিন পরে আর আক্ষেপের কথা কি করে জানতে পারলো? নন্দরানী মারা গিয়েছেন, কিন্তু তার সত্তা, তার মাতৃস্নেহ, তার তো কোনো মৃত্যু নেই। শরীর মরে, আত্মা নয়। কে বলতে পারে, হয়তো সেই মা আজকের বহু যুগের উপার থেকে এপারে এসেছেন এই মা রূপে। জন্মান্তরে তলিয়ে গেছে সব স্মৃতি, কিন্তু টান সেটি কখনোই মোছার নয়। মায়ের মন এখনো ভোলেনি সন্তান হারানোর জ্বালা। স্বয়ং ভগবান তাকে ভুলতে দেননি। তাই আপনার পুত্রবধূ এই সংসারে ফিরে এসেছে আবারও, আর রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে ভগবানের আশীর্বাদে তার এই অনুভূতিটা হয়েছে। এইবার আসি মুক্তি পাওয়ার কথায়। আপনারা যাকে বলেন কাঁটা জঙ্গল, এইখানেই লোকচক্ষুর অন্তরালে নিজের শয্যা নিজেই রচনা করে নিয়েছিলেন তিনি। অপেক্ষা করছিলেন লীলা প্রকাশের সময় হলে তবে তো তিনি আসবেন। আজ সেই সময় হয়েছে। এর বেশি আর কিছু বললাম না তাদের। কাঁটা বনের মধ্যে আমি যা দেখেছি তা সবার পক্ষে দেখা সম্ভব নয়, এমনকি শোনার মতো শক্তিও সকলের থাকে না। জানি আমায় তারা পাগল ভাববে না, কিন্তু পুরোপুরি বিশ্বাস করতেও পারবে কি, এই আশঙ্কায় বেশি বললাম না। বিভান এবার একটা কথা বলল, তবে আমাদের এখন কি করণীয় ঠাকুরমশাই? সামনেই জন্মাষ্টমী তিথি আসছে। আজ কৃষ্ণ প্রতিপদ,
ঠিক 8 দিন পর আমি এই মূর্তিটির নবপ্রাণ প্রতিষ্ঠা করব। যদিও ভগবান সদা সর্বদাই প্রাণময়, তবুও আমরা তো মানুষ, আমাদের কিছু নিয়ম পালন করতে হয়। তারপর তুমি আর তোমার স্ত্রী এই দেবতাকে নিজেদের সন্তানের রূপে গ্রহণ করবে, কেমন? তিনিও তো তাই চান, মায়ের কোলে থাকবেন বলেই ফিরে এসেছেন আবার। বৌমা এতক্ষণ সন্তানেরই মতো স্বর্ণমূর্তিটি কোলে নিয়ে আমার মুখে বলা এই সব বাস্তব অথচ অতি বাস্তব কথাবার্তা শুনছিলেন। এই শেষ কথাটা বলার সঙ্গে সঙ্গে পরম যত্নে গভীর স্নেহে বালগোপালকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর তার কপালে মায়ের মতো আদরের চুম্বন এঁকে দিলেন। আরে দাঁড়ান দাঁড়ান, আগে আমার কথাটার উত্তর দিন, তারপর আপনি আবার বাকিটা বলবেন। কি কথা বলো? হ্যাঁ, আপনি কাঁটা জঙ্গলের ভিতর অলৌকিক আলো দেখেছেন, বিশাল যমুনার ছোট পরিসর দেখেছেন, সেখান থেকে নীল পদ্মের বিছানায় ঘুমিয়ে থাকা সোনার দেবতাকে তারই ইচ্ছায় তুলে এনেছেন। সবই ঠিক। অলৌকিক ঝড় বৃষ্টি বজ্রপাত এক ঝাঁক ময়ূর সবই সম্ভব, কিন্তু ব্যাপারটা আসলে হলোটা কি? চামুণ্ডেশ্বর সোনার ঠাকুর নিয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছিল। জঙ্গলের মধ্যে ঢোকার সময় তার হাতে ছিল সোনার গোপালের মূর্তি, অথচ জঙ্গল থেকে বেরিয়ে যখন মন্দিরের চাতালে বসল তখন সে বলল মূর্তিটা নাকি ছেলে হয়ে গিয়েছিল, আর সে সেই ছেলেটাকে কাঁটা ঝোপের ওপর আছড়ে ফেলে পালিয়ে গেছে। এইটা কি করে হলো? জাদু নাকি? আরও একটা বড় প্রশ্ন, ওই বিভান নারায়ণের স্ত্রী প্রতিবার জঙ্গলের বাইরে গিয়ে জ্ঞান হারাতো কেন? ভিতরে যেত না কেন? সে তো আর তখন সচেতন থাকতো না। তাহলে ভিতরে না যাওয়ার কারণ কি? আর আপনিও নিজে ভিতরে গেলেন যখন, তখন ওই বউটিকে বাইরে বলয়ের মধ্যে বসিয়ে রেখে গেলেন কেন? তার জন্য তো আপনার চিন্তা হচ্ছিল, তাহলে তাকে সঙ্গে নিলেন না কেন? বিভূতি, ওকে 1 ঘটি জল দাও। কেন ওর তালিকা গুনতে গুনতে বেচারির গলা শুকিয়ে গেছে। হা হা হা। আমি ঘটিটা ওর দিকে এগিয়ে দিলাম। দিব্য জল খেতে খেতে কিশোরী আবার কথা বলল। সে আমায় যতই জল খাওয়ান, ঘোল খাওয়াতে পারবেন না মশাই। বলুন কেন? চিন্তা ছিল যদু কেন হবে, বললাম না? সে মানে সে যদি একটা রক্ত মাংসের ছেলে মা হতে না। অথচ আমায় একবার ডাকেননি, এ কিন্তু ভারী অবিচার। মানুষটা এতদিনে শান্তি ফিরে পেয়েছেন, তাই খুশি মনে কথা বলছেন। আমি বললাম, গল্প করিনি, কিছু জরুরি কথা আলোচনা করছিলাম। তবে আপনি এসেছেন যখন, তখন আসর বেঁধে বসাই যায়। অনন্ত নারায়ণ আমাদের পাশেই বসলেন। ঠাকুরমশাই, আমি রণদাচরণকে পত্র পাঠিয়েছি। জন্মাষ্টমীর দিনে না হোক, যত তাড়াতাড়ি সম্ভব সে যেন আসে আমার কাছে। তার বাড়িতে কাজ, তাই কিছুটা সময় দিলাম তাকে। সে এলে তাকে নিয়ে আমি আপনার ওখানে যাব। আমি বললাম, বেশ, মটলেনে আমার বাড়ির দরজায় সবসময় সবার জন্য অবারিত। তা আপনার ওই দিকের কাজকর্ম কত দূর? সেই সব কাজ জোর কদমে চলছে। বেবানি দেখাশোনা করছে এই দিকটা। আপনার বৌমা আর আমার বৌমা, বাড়ির সব মেয়েরা পুজোর দিনে যদুরাজকে কিভাবে সাজাবে, কি পড়বে, তারা কত রকম পথ রেঁধে ভোগ দেবে, দেবতার এইসব নিয়েই ব্যস্ত। বাড়ির একজন মহিলা এসে খেতে যাওয়ার জন্য ডাকলো। আমি এখানেই থাকি, বেলাটা পড়লে রওনা দেব। শত চেষ্টা করেও তাকে আমি পর্যন্ত একটু জল মিষ্টি খাওয়াতে পারলাম না। তার স্থির প্রতিজ্ঞা, মেয়ের শ্বশুর বাড়ি তিনি জল গ্রহণ করবেন না, যতদিন না নাতি বা নাতনি মুখে ভাত হচ্ছে এই বাড়িতে। তারপর আর কি, তা একটানা 7টা দিন জমিদারির আদরে কেটে গেল আমার। অনন্ত নারায়ণ সব বিষয়ে আমার মতামত নেয়। বিভান আমায় প্রচণ্ড ভক্তি করে। জমিদার গিন্নি নিত্য আমায় সামনে বসিয়ে খাওয়ান মায়ের মতো। আর মা যশোদা, সে তো তার সোনার ছেলেকে নিয়েই মেতে আছে। বাড়ির কাজের লোকেদের নিঃশ্বাস ফেলার সময় নেই। দেখতে দেখতে অষ্টমী তিথি এলো। সারাদিন আয়োজন চলল।
জন্মাষ্টমী তিথির পুজো রাতে। বহু বছর আগে দাপর যুগে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মাতুল কংসের কারাগারে মাতা দেবকীর কোলে জন্ম নিয়েছিলেন ভগবান। তিথি অষ্টমী আর মাতা দেবকীর অষ্টম গর্ভের সন্তান হওয়ার দরুন এই তিথি খ্যাত হয়েছে জন্মাষ্টমী তিথি নামে। তো যা বলছিলাম, সমস্ত আয়োজন প্রস্তুত। দয়ানন্দবাবু রয়েছেন, যদিও মূল কাজ আমিই করব। যথার্থ সময় হতেই আমি প্রসূতি মাতা আর সন্তান জন্মের পর সদ্যজাত সন্তান ও জননীর নাড়িচ্ছেদন করবার রীতি অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের জন্মলগ্নে কল্পরূপে তার মাতৃগর্ভের সংযোগ নাড়িটি ছেদন করলাম, একটি ডগাসহ কচি শশার বৃন্ত ছেদন করার মাধ্যমে। মা মেয়েদের বললাম, আপনারা সবাই হুলু দিন, শাঁখ বাজান। ভগবান অবতীর্ণ হলেন, মাতিয়ে তুলল চারপাশ তারা। ঠিক তখনই বাইরে শুরু হলো প্রবল বৃষ্টিপাত। কারাগার থেকে সদ্যজাত কৃষ্ণকে বাসুদেব যখন লুকিয়ে রেখে আসছিলেন নন্দপুরীতে, তখন এমন বৃষ্টি হচ্ছিল। আর তাদের মাথার উপর ফনা বিস্তার করে আচ্ছাদন তৈরি করেছিল স্বয়ং কালিয়া নাগ। তা যাই হোক, রীতিমতো বৃষ্টি হচ্ছে বাইরে, আর ভিতরে চলছে জন্মের পর শ্রীকৃষ্ণের পরবর্তী পরিচর্যা ইত্যাদি। আমি যেহেতু নাড়ি ছেদন করলাম, তাই দয়ানন্দবাবুর তত্ত্বাবধানে এদিকটা রেখে আমি গেলাম স্নান করতে। স্নান করে শুদ্ধ হয়ে ফিরে এলাম। তারপর যথা উপাচারে সারা রাত ব্যাপী আরাধনা করলাম, দেবতার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলাম। ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় হতে ডাকলাম মা যশোদাকে, সঙ্গে বিবানকে। বাড়ির সকলেই উপবাসী, তবু আগে আমি মা আর বাবার পুষ্পাঞ্জলি পৌঁছিয়ে দিলাম ছেলেরূপী দেবতার পায়ে। তারপর একে একে সকলেই পুষ্পাঞ্জলি দিলেন। ও মারতী, অর্ঘ্যদান সবকিছুর শেষে আমরা দেবতাকে ভোগ অর্পণ করে বাইরে এলাম সবাই। বন্ধ হলো পুজোর ঘরের দোর। এইদিকে রাধা গোবিন্দের মন্দিরেও বিশেষ পুজো। আজ সেই পুজো দয়ানন্দবাবুই করেছেন সন্ধ্যায়। গোটা বাড়ি পবিত্র ধূপ আর গোপীচন্দনের গন্ধে আমোদিত। ধীরে ধীরে রাত শেষে ভোর হলো। বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হতেই সূর্যের আলো এসে পড়ল পৃথিবীর বুকে। সে যে কি স্বর্গীয় অনুভূতি, তোমাদের কি বলবো। আমি সেই দিনই চলে আসতে চেয়েছিলাম, কিন্তু মা যশোদা আর তার স্বামী বিভান দুজনে করজোড়ে বলল, ঠাকুরমশাই এতদিন কাজে কাজে কেটে গেছে, এইবার আমরা একটু বিরাম পেয়েছি। আপনার সেবা করতে চাই, আপনি দয়া করে এখনই চলে যাবেন না। দেখো, আমি তো বহুদিন হলো এসেছি, এবার আমার বাড়ি যাওয়ার দরকার। দুটো মানুষ মনে মনে বড় অস্থির হয়ে আছে আমার অপেক্ষায়, তাই বেশি দেরি করা যাবে না। আমরা দুজনে দুজনকে দেখে নিলাম। অন্তত একটা দিন থাকুন, আমাদের কথা ফেলবেন না ঠাকুরমশাই। আপনাকে থাকতেই হবে। দেখি আপনি কেমন করে চলে যান। মায়ের হাতের সেবা না নিয়ে আপনাকে যেতে দেব না। আমি আর আপত্তি করতে পারলাম না। সত্যিই তো, মায়ের কথা কি ফেলা যায়? বললাম, বেশ, আজকের দিনটা তবে থাকি, কিন্তু কাল সকালে রওনা দেব। তখন আর আমায় বাধা দিও না মা। তাতেই সবাই রাজি হলো। আগামীকাল দুপুরে মা যশোদা নিজে আমায় রেঁধে খাওয়ালেন। তার শাশুড়ি মাও কাছেই ছিলেন। তিনি বললেন, বাবা, আজ সকল কিছুই বৌমা নিজের হাতে রেঁধেছে, আপনাকে খাওয়াবে বলে। আমি এক গ্রাস ভাত আর চাল কুমড়ো, নারকেল কোড়া আর ভাজা মরিচ দিয়ে রাধা ছেঁচকি তরকারি মেখে মুখে দিয়ে বললাম, মা, অমৃত। মা, মা, তুমি আমায় আমার মায়ের হাতের রান্নার কথা মনে করিয়ে দিলে মা। আমি আমি আশীর্বাদ করি, তুমি তুমি খুব ভালো মা হয়েও। হ্যাঁ, খুব ভালো মা হয়েও। বৌমা মাথা নিচু করলো। তারপর খাওয়া দাওয়া শেষে
দুপুরে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম, এমন সময় হঠাৎ যেন রাজার বেটা খেয়ে দিয়ে আবার গদির বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। দেখো, ওই ওই তুই কি এখানে খেতে শুতে এসেছিস? দক্ষিণে নিতে হবে তো। গলাটা কানে যেতেই ঘুম টুম সব উড়ে গেল। পাগলি তো আর নরম করে কথা বলা কি জিনিস তাই জীবনে জানলো না। আহা, অমন করে যখন তখন এসে অমন করে চেঁচামেচি কেন করো? হ্যাঁ, আমার বয়স হচ্ছে তো নাকি? বুকটা ধড়াস করে ওঠে না? চেঁচামেচি করবে না তো সুর এলা কোনো সেতার বাজের কাছে যাও না বাবু, আমার কাছে কেন? কেন এসেছো তাই বলো। এসেছি ভালো কথা বলতে, সবই তো করলি, এবার দক্ষিণে বুঝে নিতে হবে তো। দক্ষিণে কিসে? মায়ের কোলে ছেলেকে তুলে দিয়েছি, এর আবার দক্ষিণে কিসে? চুপ কর, হতভাগা কি আর সাধে বলি তোকে? ওরে, তুই যে পরিশ্রম করলি তার পারিশ্রমিক নিবি নি? না নিলে যে সেই শ্রমটার কোনো মূল্য থাকে না রে। ওরে, 16 আনা দক্ষিণে না নিলে তোর মান থাকবে? তুই তো বামুনের ছেলে, দক্ষিণে নিতেই হবে। বলেই সে উধাও হলো। আমি বললাম, যত রকমের পাগলামে। সেই দিনটা ওভাবেই কেটে গেল। পরের দিন সকাল হতেই আমি বেরোলাম পথে। আর দক্ষিণে? হ্যাঁ, নিয়েছি। নিতে হবে না, আমি যে বামুনের ছেলে। মাতু পাগলি বলে গেছে, তার কথা যদি না শুনি আমার ঘাড়ে কটা মাথা বলো। বাড়ি ছেড়ে বেরোনোর আগেই অনন্ত নারায়ণ এসে প্রণাম করলেন। তারপর একে একে তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ এছাড়াও বাড়ির সকলে আমার পা ছুঁয়ে প্রণাম করল। সকলকেই আশীর্বাদ করলাম আমি, এই ভালো থেকো, সুস্থ থেকো এইসব বলে। কিন্তু মা যশোদার মাথায় যখন হাত রাখলাম তখন তাকে বললাম, মা গো, তুমি মা, সব সন্তানই তোমার কাছে যেন সমান হয়, সকলকেই তুমি এক দৃষ্টিতে দেখো মা গো, মমতাময়ী থেকো চিরকাল এইভাবেই, এই আশীর্বাদ করি। বিভান হয়তো আমার কথার মানেটা বুঝল, যশোদাও বুঝেছে। সে দেখলাম একটু লজ্জা পেয়েছে। আমি বললাম, তবে এবার আমি আসি মা। ঠাকুরমশাই, এই থলিটি আপনি রাখুন। কি আছে এর মধ্যে? বিশেষ কিছু নয়, সামান্য। এই সব আমার ঠাকুরদার আমলের জিনিস। আমি ওদের সামনেই থলিটা খুললাম। কি দেখলাম জানো? কি দেখলেন? সোনার মোহরে ভরা রয়েছে একটা থলি। এক একটা মোহর বোধহয় কয়েক ভরি করে সোনায় তৈরি। কথাটা শুনে আমার আর কিশোরীর চোখ দুটো 4টে বড় বড় মোহর হয়ে গেল। গোল গোল চোখে আমরা তারানাথকে দেখছি। আমাকেই দেখতে পাবে, মোহরগুলো নয়, কারণ সেগুলো আমি আনিনি। সে কি আনেননি মানে? মোহরগুলো রেখে এলেন নাকি? হ্যাঁ, আমার তো পাওনা কেবল 16টি আনা, মোহর নিতে যাব কেন? বললাম, জমিদার মশাই, আপনাদের আতিথ্য আমার মনে থাকবে সারা জীবন। মা যশোদা আর তার সন্তান যদুরাজকেও আমি ভুলব না কোনোদিন। কিন্তু আমায় ক্ষমা করুন, এই থলিটি আমি নিতে পারবো না, এটা আপনিই রাখুন। সে কি কথা? আপনার প্রণামী কিছুই নেবেন না? আমাদের যে বড় খারাপ লাগবে তাহলে। আমি চাইছি আমার প্রণামী আমায় দাও। কি দিতে হবে ঠাকুর? 16টি আনা চাই আমার। কেবল 16 আনা? হ্যাঁ, কেবল 16 আনা। আমি এনে দিচ্ছি। মা যশোদা চলে গেলেন। তারপর ফিরে এসে আমার হাতে 16 আনা গুনে দিলেন। আমি সেই আনাগুলো মাথায় ছুঁয়ে বেরিয়ে এলাম ওই বাড়ি ছেড়ে। আর একবারও যদুরাজের কাছে যাইনি। বড় মায়াময় মুক্ত হোক, কি জানি দেখে যদি আবদ্ধ হয়ে পড়ি। তাই তার রূপ বুকে নিয়ে সামনে চলতে লাগলাম। তারপর তো এই তোমরা এলে। চায়ের দোকান থেকে চাবি নেওয়ার সময় দোকানি বলল, 2 বাবু চাবি রেখে গেছে। সে নাম ধাম জানে না, বর্ণনা দিল যা তাই শুনে বুঝলাম
সে তোমাদেরই কথা বলছে। কিন্তু চাবিটা যে ওখানে, তা আপনি বুঝলেন কি করে? আপনি তো ঘরে তালা দিয়েই যাননি। তারানাথ আর একটা পাসিং শো ধরাতে ধরাতে বললেন, আমি না হয় পাগল, পাগলি তো তাই বলেছে, কিন্তু তোমরা বলে গিয়ে 17-5-22 হওয়া ঘোর সংসারী মানুষ, হিসাবে তোমাদের ভুল হয় না। তোমরা কি আর আমার দরজাটা হাট করে খোলা রেখে চলে যেতে পারতে? ঠিকই তালা দিতে, আর চাবিটা রেখে যেতে ওই দোকানে। দোকানির সঙ্গে আমাদের চেনা জানা অনেক দিনের, এটা তো সহজ কথা। তারানাথ যতটা সহজ করে বললেন ভেবেচিন্তে দেখলাম ব্যাপারটা অতটাও সোজা নয়, আরও অনেক কিছুই হতে পারত। কিন্তু তারানাথ তান্ত্রিক যখন বলছেন তখন এমন না হয়ে আর যায় না। চলো হে, এবার যাওয়া যাক। সবই তো শুনলে, কই কিরকম লাগলো কিছু বললে না তো। সব ভালো লাগা মুখে প্রকাশ করা যায় না ঠাকুরমশাই। আমাদের হয়তো ঠিক শুধু ভালো নয়, তার চেয়ে অনেক অনেক বেশি কিছু একটা অনুভূতি হচ্ছে, আর সেটা আপনি খুব ভালো করেই জানেন। তারানাথ শুধু মৃদু হাসলেন। শুনছিলেন লেখিকা তিনিতা অর্থাৎ তানিয়া দাস ও ব্রততী সামলের যৌথ কলমে তারানাথ তান্ত্রিকের গল্প যদুরাজের পুনরুদ্ধার। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা। পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে সায়র। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।